সবাই ভাবে আমি গরিব, বোকা আর অযোগ্য। হাসে আমার ছেঁড়া জামা কাপড় দেখে, অবহেলা করে আমার চুপচাপ থাকাকে নিয়ে। কিন্তু কেউ জানে না এই নীরবতার আড়ালে আছে এক সাম্রাজ্য। আমি যখন ক্যান্টিনে 20 টাকার চা খাই, তখন আমার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঘুমিয়ে থাকে। তারা যখন চাকরির স্বপ্ন দেখে, আমি যখন কোম্পানি কেনার পরিকল্পনা করি। আমি বোকা নই, আমি অভিনয় করি। কারণ আসল শক্তি কখনো চিৎকার করে না, ওটা অপেক্ষা করে সময় হলে বিস্ফোরণ ঘটায়। একদিন এই কলেজেই সে বিস্ফোরণ হবে, আর তখন যারা আমাকে তুচ্ছ করেছে তারাই আমার নাম শুনে দাঁড়িয়ে যাবে। আমি বলবো না যে আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমি প্রমাণ দিব যে গল্পের নায়ক সবসময় আলোয় থাকে না। এতক্ষণ যার কথা শুনছিলেন সে হচ্ছে আমাদের নায়ক সাহেব। তার কথা শুনে নিশ্চয়ই কাহিনীটা কিছুটা আন্দাজ করতে পেরেছেন। আজকের কাহিনী আমি বলবো না, আপনাদের বুঝে নিতে হবে। তাহলে চলুন শুরু করি। ভোর 6টা, পুরো শহর ঘুমিয়ে আছে, কিন্তু এনকে গ্রুপ অফ কোম্পানির রেস্ট হাউসে এক জোড়া চোখ খোলা। চোখের দিকে তাকালেই বোঝা যায় ওখানে ঘুম নেই, আছে লক্ষ্য, পরিকল্পনা। এই শহরের মানুষ জানে না আমি ঠিক কতদূর যেতে পারি। ওরা ভাবে আমি একটা সাধারণ ছাত্র, ওদের চোখে আমি ছেঁড়া ব্যাগের মালিক, কিন্তু বাস্তবে আমি সেই কোম্পানির মালিক যেখানে ওদের বাবার চাকরির জন্য আবেদন করে। নিহাল ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ওর প্রতিটি দিনের শুরু হয় শরীর চর্চা দিয়ে, নিজেকে প্রস্তুত রাখার জন্য। তাকে সামনে লড়াই করতে হবে অহংকারী সহপাঠী, সুযোগ সন্ধানী শিক্ষক আর একমুখ সমাজের সঙ্গে। নিহাল নিজের ওয়ার্ড্রবে তাকায়, সেখানেই পাশে ঝুলে আছে দামি ব্র্যান্ডের স্যুট আর ঘড়ি। কিন্তু সে তুলে নেয় একটা ময়লা ছেঁড়া টি শার্ট আর একটা পুরনো জিন্স, সাথে সেই ছোট ব্যাগ যেটা সে ইচ্ছে করে রিপ করে রেখেছে। তোর এই অভিনয় আর কতদিন চলবে রে? একদিন যদি কেউ জেনে ফেলে? তখন জানবে আমি কি করতে পারি, আর কিভাবে কিছু না হয়েও সবকিছু নিয়ন্ত্রণ করা যায়। মা আর কিছু বলে না। সে জানে তার ছেলে এখন আর শুধু তার না, সে এখন কোটি টাকার স্বপ্ন গোপন এক যোদ্ধা। কলেজের পথে নিহাল রিক্সা নেয় না, গাড়ি তো দূরের কথা, হেঁটে হেঁটে কলেজ যায়, ধুলো মাটি মাখা রাস্তায়। সবাই ভাবে ওর টাকা নেই, ওর নিঃশব্দ উপস্থিতি নিয়ে কেউ ভাবে না। ওর হাঁটার গতি, চোখের ভাষা, চুপচাপ ক্লাসে বসে থাকা, সব কিছুই ছিল পরিকল্পনার অংশ। একটা ছেলে পাশ দিয়ে গিয়ে বলে, দেখছিস, গরিব কিন্তু একদম নায়কটাই পোজ দেয়। নিহাল কিছু বলে না, ওর চোখে মুখে শুধুই একরাশ গভীরতা। আমি যদি আজই সত্যি জানিয়ে দিই আমি কে, তবে নাটকটাই শেষ হয়ে যাবে। আর আমি তো গল্পের সেই চরিত্র যে সব শেষে এসে সবাইকে চমকে দেয়। নিহাল আজকেও এসেছে হেঁটে, পরনে সেই পুরনো ধুলোমাখা জিন্স আর ছেঁড়া গলা টি শার্ট, হাতে একটাই বই, কভারটাই ছেঁড়া, অনেকটাই পুরনো। গেট দিয়ে ঢুকতে কয়েকজন ছেলে হেসে উঠল। এই শোন, ছেঁড়া জামা পরে আবার এই ভার্সিটিতে? বাপে কি ভিক্ষা করে যে এত বড় ভার্সিটিতে পড়তে এসেছে? তোর নিজের লজ্জা হয় না রে? এত নামকরা ইউনিভার্সিটিতে তোকে দেখলে তো পুরো ইনস্টিটিউটের ইমেজই পড়ে যায়। চারপাশে হাসি রোল ওঠে। কিছু মেয়ে পাশে দাঁড়িয়ে কানাকানি করে। নিহাল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, মুখে কোনো প্রতিবাদ নেই, চোখে কোনো রাগ নেই, শুধু ঠোঁটের কোণে একটুখানি কঠিন চেপে রাখা আত্মবিশ্বাস। তোমরা ভাবছো আমি চোপ আছি বলে দুর্বল? আসলে আমি সেই আগুন যেটা এখনো জ্বলছে না, শুধু সময়ের অপেক্ষায় আছে পুড়িয়ে দেওয়ার। সে ধীরে ধীরে হাঁটতে থাকে ক্লাসরুমের দিকে। কেউ বলে না ভাই, কেউ ডাকে না নামে। এই বিশ্ববিদ্যালয়ে সে শুধুই একটা ছায়া, কিন্তু সেই ছায়ার নিচে লুকানো আছে এমন একটা পরিচয় যেটা প্রকাশ পেলে গোটা ক্যাম্পাস থমকে যাবে। রাত 9টা, এক গোপন রুমে কলেজ শেষে সবাই ঘরে ফিরেছে। নিহাল তখন নিজের গোপন অফিস রুমে বসে, চারদিকে স্ক্রিন, ল্যাপটপ, কাগজের ফাইল। একজন সহকারী রিপোর্ট দিচ্ছে ভিডিও কলে। স্যার, কালকে শেয়ার মার্কেট রেকর্ড ব্রেক করেছে। এমকে গ্রুপ সবার টপ। আপনার সিদ্ধান্তেই সবার ইনভেস্টমেন্ট দ্বিগুণ হয়েছে। ভালো, কিন্তু কেউ যেন জানে না আমি কোথা থেকে সব নিয়ন্ত্রণ করি। আমার পরিচয় এখনো গরিব ছাত্র বলি থাকুক। ভিডিও কলে সবাই মাথা নোয়ায়। পরের দিন সকাল 9টা, ক্লাসরুম। নিহাল আজকেও এসেছে আগের দিনের সেই ছেঁড়া জামার পুরনো জিন্স পরে। ক্লাসের দরজায় দাঁড়িয়ে হাতের এক কোণে বইটা ধরা, ধীরে পা ফেলে ভেতরে ঢুকে। সবার চোখ তার দিকে, কিছু ফিসফাস, কিছু চাপা হাসি। আবার সেই গরিবটা এসে পড়েছে।
হঠাৎ দরজা দিয়ে প্রবেশ করলেন ক্লাস টিচার রশিদ স্যার। গম্ভীর চেহারা, শৃঙ্খলার পাগল। তিনি ক্লাসে চোখ বুলিয়ে হঠাৎ থমকে যান নিহালের কাছে এসে। তুমি আবার এই জামা পরে এসেছো? এটা কি বিশ্ববিদ্যালয় নাকি ফুটপাথ? তোমার পোশাক দেখে তো মনে হচ্ছে না তুমি ক্লাস করতে, না তুমি ভিক্ষা চাইতে এসেছো। পুরো ক্লাসে হাসি রোল পড়ে যায়। কেউ হেসে গড়াগড়ি খায়, কেউ মোবাইলে রেকর্ড করে, কেউ ভিডিও পাঠায় ফ্রেন্ডস গ্রুপে। এই মুহূর্তে আমার ক্লাস থেকে বের হয়ে যাও। তোমার মতো ছাত্র আমার ক্লাসে বসার যোগ্য না। নিহাল চুপচাপ দাঁড়িয়ে থাকে, না কোনো প্রতিবাদ, না কোনো প্রতিক্রিয়া। সে ধীরে ধীরে বইটা বন্ধ করে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ক্লাসরুমের বাইরে করিডোরে দাঁড়িয়ে থাকে। কেউ কেউ পাশ দিয়ে হেঁটে যেতে যেতে বলে, ওরে ভাই, জামাটা একটু সেলাই করায় নিস। এত গরিব হলে ভার্সিটিতে না এসে কাজে যা। নিহাল নিচু চোখে মুখে কোনো রাগ ছাড়াই দাঁড়িয়ে থাকে, কিন্তু চোখের কোণে এক ফোঁটা অশ্রু সে লুকিয়ে ফেলে। আজকের এই অপমান আমি লিখে রাখলাম। দিন আসবে, এই স্যারের চাকরি থাকবে কি থাকবে না সিদ্ধান্ত নেবে এসে আমি, যাকে আজ দরজা দেখিয়ে দিয়েছেন। রাত। এনকে গ্রুপ হেড অফিস, সিক্রেট রুম। নিহাল বসে আছে বিশাল স্ক্রিনের সামনে। তার সামনে রাশিদ স্যারের একটা ফাইল খোলা। স্যার, এই রাশিদ আহমেদ 3 মাস আগে এমকে গ্রুপের চাকরির জন্য আবেদন করেছিলেন। আপনি চাইলে আমরা এক্ষুনি সিদ্ধান্ত দিতে পারি। না, এখনই না। সময় হলে শুধু তাকে চাকরি না দিয়ে ফিরিয়ে দেব না, দেখাবো কাকে বলে যোগ্যতা। পরের দিন নিহাল দাঁড়িয়ে আছে ক্লাসরুমের বাইরে। আকাশে রোদ, কিন্তু তার মুখে ছায়া। হাসির শব্দ, গুঞ্জন, মোবাইলে তার ছবি, সব চারপাশ থেকে ভেসে আসছে। কেউ পাশে এসে বলে, তোরে তো আবার স্যার বের করে দিল, তুই সত্যিই ফালতু। নিহাল চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু এবার চোখের দৃষ্টি একটু বদলে গেছে। সে এখন আর কেবল সহ্য করছে না, সে ভাবছে মনের ভেতর নিহালের প্রতিজ্ঞা। তোরা ভাবিস গরিব মানে তুচ্ছ, নোংরা, অযোগ্য? তোরা মানুষ চিনিস যে আমার ব্র্যান্ড দেখে? আজ আমি ছদ্মবেশ না ধরলে তোদের মতো নিষ্ঠুর মানুষের আসল রূপ কোনোদিনও দেখতে পেতাম না। তোদের চোখে আমি একজন গরিব, কিন্তু তোদের হৃদয় গরিব, মনুষ্যত্ব গরিব। তোদের সেই গরিব মানসিকতার বিচার আমি করব, এমন বিচার যেটা টাকার বদলে শিক্ষা দিয়ে তোদের জবাব দেবে। তার চোখে আগুন, ঠোঁট শক্ত করে চেপে ধরে। কোনো কান্না নেই, এখন কেবল প্রতিজ্ঞা। রাত 11টা। রেস্ট হাউসে নিহাল তার সিক্রেট ডেস্কে বসে। চারপাশে ছড়িয়ে আছে বিভিন্ন রিপোর্ট, ইউনিভার্সিটির ফান্ডিং, শিক্ষক ছাত্রদের ডেটা, পুরনো আবেদনপত্র। সে নিজের ল্যাপটপ খুলে একটা নতুন ফোল্ডার তৈরি করে তার ভেতরে টাইপ করে। যারা গরিবকে অপমান করে তারা আসলে সমাজের দরিদ্রতম মানুষ। আমি তাদের টাকার বাসা দিয়ে নয়, শিক্ষার বাসায় শাস্তি দেব। আমি দেখাবো ছেঁড়া জামার নিচেও থাকে এক রাজা। আমি প্রমাণ করব যে মানুষ বড় হয়ে পোশাকে নয়, চরিত্রে। আর যাদের চরিত্রে দাগ আছে তাদের আমি আয়নায় দাঁড় করে দেব। কনফারেন্স রুম ভর্তি কর্পোরেট মানুষেরা। সবার সামনে একমাত্র খালি চেয়ারে বসে একজন যুবক। ফুল স্যুট, ঘড়ি, মুখে মাস্ক, চোখে ব্লু লাইট চশমা। কেউ জানে না তার আসল পরিচয় কি, শুধু এতটুকুই পরিচয়, নিহাল খান, এনকে গ্রুপের বিজনেস হেড। সবার চোখে তার দিকে। কি আত্মবিশ্বাস, কি স্পষ্ট কথা, আর প্রতিটি কথাই এমন পরিপক্কতা যেটা বয়সকে মিথ্যে প্রমাণ করে। এক্সকিউজ মি, আপনি সত্যি এন গ্রুপের রিপ্রেজেন্টেটিভ? এই বয়সে এত বড় জায়গায় পৌঁছেছেন, সত্যি বলছি আপনাকে দেখে হিংসে হয়। বয়স কত হবে? 24-25? অসাধারণ প্রেজেন্টেশন, কি ভয়ঙ্কর ক্যারিশমা। নিহাল হালকা হাসে, কিন্তু মুখের মাস্ক তার পরিচয় আড়াল করে রাখে। সে বলে, সফলতা বয়স দেখে আসে না, সে আসে লক্ষ্য দেখে, লড়াই দেখে, আর সঠিক সময় চুপচাপ থাকার সাহস দেখে। ডিল সাইন হয়, সবাই দাঁড়িয়ে তাকে হাত মেলাতে আসে। কেউ কেউ ছবি তুলতে চায়, কিন্তু সে শুধু মাথা নেড়ে জানায়, প্রোফাইল গোপন রাখতে হয়। তার চেহারা কাউকে দেখানো যাবে না, তার নাম শোনা যাবে, কিন্তু আসল নায়ক যে কে তা কেউ জানবে না। রাত। ফেরার পথে গাড়িতে বসে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে নিহাল। মাস্ক খুলে ফেলে। বাইরে ভিক্ষুকের শাড়ি দেখে তার মনে পড়ে যায় সকালের অপমান, ছেঁড়া জামা, ক্লাসরুম থেকে বের করে দেওয়া, সহপাঠীদের হাসাহাসি। যখন আমি গরিব সেজে থাকি তখন মানুষ আমার সম্মান কাড়ে, আর যখন আমি মাস্ক পরে সাম্রাজ্য চালাই তখন মানুষ আমার সামনে মাথা নোয়ায়। এই সমাজ মুখ দেখে নয়, মুখোশ দেখে সালাম করে। রাত 9টা। এনকে গ্রুপ রেস্ট হাউস, ডাইনিং টেবিল।
বিলাসবহুল রুমে ছিমছাম আলো, টেবিল ভর্তি রুচিসম্মত খাবার। নিহাল বসে আছে তার বাবা মার সঙ্গে, নর্মাল পোশাকে, মুখে কিছুটা ক্লান্তি। সবার নীরবতা ভাঙে তার বাবা নাজিম খান, একজন সফল ব্যবসায়ী, বহু প্রতিষ্ঠানের পরিচালক। এই ছদ্মবেশ আর কতদিন থাকবে নিহাল? তুই তো এখন নিজের কোম্পানি চালাস, দেশের শীর্ষ তরুণ উদ্যোক্তা। এইভাবে ছেঁড়া জামা পরে অপমান সহ্য করে কেন নিজেকে লুকিয়ে রাখিস? নিহালের মা চুপচাপ ছেলেটার মুখের দিকে তাকায়। তার চোখে মায়া, ভয় আর গর্ব তিনটাই একসাথে। নিহাল থেমে যায় এক মুহূর্তে, এক চামচ ভাত মুখে তুলে নেয়। কিছুক্ষণ নীরবতার পর সে হালকা রহস্যময় হাসি দেয়। সব উত্তর বলা যায় না আব্বু, কিছু কিছু উত্তর সময় দিলে চোখে দেখা যায়। তার বাবা আর কিছু বলে না, কিন্তু নিহাল এবার ধীরে কথা বলে। আমি গরিব মানুষের কষ্টটা একটু চোখে দেখতে চাই, শুধু খবরের কাগজে পড়ে নয়, নিজে ভিতরে গিয়ে বুঝতে চাই এই সমাজ গরিব মানুষকে কতটা তুচ্ছভাবে কিভাবে অবহেলা করে, আর কিভাবে সেই অবহেলা মানুষকে ভেঙে দেয় বা গড়েও তোলে। একটা দীর্ঘ নীরবতা পড়েছে, চামচ থেমে যায় সবার হাতে। নিহাল চোখ নামিয়ে ফেলে, কিন্তু মুখে এক চাপা দৃঢ়তা। আমি শুধু সফল হতে চাই না, আমি বুঝে সফল হতে চাই, যে একদিন যারা অবহেলা পায় তাদের পাশে দাঁড়াতে পারি, আর যারা অন্যায় করে তাদের আয়নার সামনে দাঁড় করাতে পারি। নিহাল নিজের ঘরে ফিরে গিয়ে জানলার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারে তাকায়। তার হাতের তালায় মোবাইল, সেই কোম্পানির ডিল রিপোর্ট, কিন্তু চোখে তখনও সকালবেলার অপমান ঝিলমিল করে। আমি এখনো ছায়া, আলো আসবে কিন্তু ঠিক সময় মতো। রাত 11:45। ফোনের রিং। নিহাল বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল এক চেনা নাম, জুবাইর। পুরনো বন্ধু, সিঙ্গাপুরে থাকে এখন। হ্যাঁ নিহাল, তুই এখনো কি কলেজে সেই ছেঁড়া জামা পরে হাঁটিস? তোর আসল পরিচয় জানলে অর্ধেক ক্যাম্পাস পায়ে পড়তো। এখনো হাঁটি, কারণ আমার হাঁটার গন্তব্য এখনো শেষ হয়নি। বন্ধু, তুই তো আগেই সবার উপরে পৌঁছে গেছিস। তাহলে এই ছদ্মবেশ, এই সহ্য, এই নাটক, আর এতদিন ফিরে আগের জীবনে, যেখানে গাড়ি ছিল, পার্টি ছিল, আলো ছিল, স্ট্যাটাস ছিল। নিহাল থেমে যায় কিছুক্ষণের জন্য, চোখ জানলার বাইরে ছায়ায় হারিয়ে যায়। ফিরবো, অবশ্যই ফিরবো, কিন্তু তার আগে যে কারণে এই ছদ্মবেশ নিয়েছি সে কারণটা পূর্ণ হওয়া দরকার। যেদিন আমি নিজ চোখে সমাজের আসল চেহারা দেখে নিব, গরিবের কষ্ট, অসম্মান, অবহেলার ভিতর দিয়ে একবার হেরে যাব, সেদিনে আমি ফিরবো, নিজেকে নিয়ে, আরো অনেককে নিয়ে। ফোনের ওপাশে কিছুক্ষণের নীরবতা। তুই এখনো সে আগের নিহাল, তবে আরো বড় হয়ে গেছিস। তোর জন্য গর্ব হয় রে ভাই। কথা শেষে নিহাল ঘর অন্ধকার করে দেয়, বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে। তার মনে পড়ে সেই দিনগুলো, যখন সে বিলাসবহুল গাড়িতে চড়ত, সবার সামনে চেয়ারে বসত, কিন্তু আজ সে দাঁড়িয়ে থাকে ক্লাসের বাইরে, যেখানে সবাই হাসে, তুচ্ছ করে। তুই এখন কষ্ট নিচ্ছিস কারণ ভবিষ্যৎ যেন কারো কষ্ট না হয়। তুই নিচু হয়ে হারছিস কারণ তোর উঁচু হওয়ার মানে যেন অন্যদের সম্মান দেওয়া হয়। সকাল 8টা, রাস্তায়। সকালটা বেশ শান্ত। নিহাল হাঁটছে একা ভার্সিটির দিকে। পিঠে একটা পুরনো ব্যাগ, জামাটা একটু বেশি ধুলো ধূসরিত আজ, চোখে ক্লান্তি, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। রাস্তায় কিছু পরিচিত মুখ দেখতে পায়, তারই ক্লাসমেট। দূর থেকে একজন বলে উঠল, এই যে দেখ, আমাদের ভার্সিটির গরিব ব্র্যান্ড অ্যাম্বাসেডর আসতেছে। আসলে টাকার অভাবে না, ড্রামা করার জন্য জামা পাল্টায় না। এই ভাই, চান্স পেলে একটু গোসল করে নিও, ভার্সিটির নামে কলঙ্ক। হাসি রোল ওঠে। কেউ ভিডিও করে, কেউ মুখ ফিরিয়ে ফেলে, কেউ কাঁধে হাত রেখে আরেকজনকে ফিসফিস করে। বোকা, নিশ্চয় স্কলারশিপের জন্য গরিব সেজেছে, আর কিছু নয়। নিহাল মাথা নিচু করে হাঁটতে থাকে, পা টেনে টেনে, কোনো প্রতিবাদ ছাড়া। সে চুপচাপ, একটা শব্দ উচ্চারণ করে না, কিন্তু তার মনের ভেতরে চলতে থাকে অদৃশ্য কিছু। আজ আমি মাথা নিচু করেছি কারণ আমি বুঝতে চাই যারা বছরের পর বছর অবহেলা সহ্য করে তারা কেমন বাঁচে। আজ আমি চুপ আছি কারণ যারা কথা বলার সাহস পায় না তাদের কষ্ট কতটা গভীর আমি সেটা জানতে চাই। তোরা হাসিস, তোরা কর, অপমান কর, আমি সব লিখে রাখছি আমার মনের কাগজে, কারণ সময় আসলে এই কাগজই তোদের বিরুদ্ধে প্রমাণ হবে। ভার্সিটি গেট দিয়ে ভেতরে ঢুকতে আরো কিছু স্টুডেন্ট জড়ো হয়। আরে ভাই, এইটা তো আজও সেই জামা। একটা জামা দিয়ে পুরো সেমিস্টার শেষ করতে চায় বোধহয়। নিহাল থেমে যায় এক মুহূর্তের জন্য, মাথা নিচু রেখেই বলে, জামা যদি ময়লা হয় পরিষ্কার করা যায়, কিন্তু মন যদি ময়লা হয় সেটাকে কিছু ধোয়া যায়। সবাই থেমে যায়, কেউ কেউ চোখ বড় করে তাকায়। নিহাল আর কিছু না বলে ধীরে ক্লাসরুমের দিকে এগিয়েছে।
দুপুর। ভার্সিটি ক্লাসরুমের বাইরে কয়েকজন ছাত্রছাত্রী জড়ো হয়েছে ডিপার্টমেন্ট হেড তানভীর স্যারের কক্ষে। স্যার, আমরা আপনাকে জানাতে এসেছি নিহাল আমাদের গায়ে পড়ে অপমান করে। সে একটা জামা পরে ঘুরে বেড়ায় আর এখন এমন ডায়লগ মারে। মন যদি ময়লা হয় সেটা কিসে ধুবে? এগুলো তো স্পষ্ট অপমান স্যার। বাহ, ছাত্র অপমান করেছে ছাত্রকে, সেটা তো বরখাস্ত করা যায় না। ওকে ডেকে পাঠাও। দুপুর 1টা। প্রফেসরের কক্ষে নিহাল চুপচাপ এসে দাঁড়ায়, পুরনো জামা, মাথা নিচু, কিন্তু চেহারায় অদ্ভুত এক ঠান্ডা ভাব। তুমি আজকাল খুব বড় কথা বলো, তাই না? তুমি কে যে অন্যদের মন ময়লা বলো? তুমি কিভাবে বিচার করো কার মন পরিষ্কার? নিহাল চুপ। সে দাঁড়িয়ে থাকে শান্তভাবে, মুখ না তুলে। তুমি কি এখন শিক্ষক হওয়ার চেষ্টা করছো নাকি হিরো? হ্যাঁ? নিহাল ধীরে মাথা তোলে, চোখে কোনো রাগ নেই, শুধু দৃঢ়তা। সে নরম গলায় বলে, আমি কাউকে অপমান করিনি স্যার, শুধু প্রশ্ন করেছিলাম। যদি জামার ময়লা নিয়ে এত কথা হয়, তাহলে মন যদি ময়লা হয় সেটার কথা কে বলবে? আমি ছোট কিন্তু অনুভব করি। আমি গরিব কিন্তু মূল্যবোধ নিয়ে এসেছি। যদি সত্যি বলাটা অপরাধ হয়, তাহলে আমার অপরাধ আমি স্বীকার করি স্যার। তানভীর স্যার কিছুক্ষণ চুপ হয়ে যান। তার চোখে এক ঝলক বিস্ময়। এরকম উত্তর আশা করেনি হয়তো। এইসব আদর্শের কথা দিয়ে ক্যাম্পাসে নাটক চলবে না। নিজেকে ঠিক করে নাও, নাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। আগে স্যার, আমি ঠিক আছি, তবে অন্য দেখলে চুপ থাকা সেটা ঠিক না। সে ধীরে পেছনে হাঁটে, রুম থেকে বেরিয়ে যায়। করিডোরে হাঁটতে হাঁটতে সামনে কিছু ছাত্র আবার চোখে চোখ রেখে হেসে ওঠে, কিন্তু আজ নিহাল হাসে না, মাথা নিচু করে চলে যায়। সত্যি কথা এখন অপরাধ, কারণ সেটা কারো মুখোশ খুলে দেয়। কিন্তু আমি থামবো না, কারণ যারা মুখোশ পরে থাকে তারা চায় না কেউ আয়না ধরুক। বিকেল 4টা। ভার্সিটির বাইরের রাস্তা। নিহাল ভার্সিটি থেকে বেরিয়ে হাঁটছে একা। ব্যাগটা আজ আরো পুরনো লাগছে, জামার বোতামও একটু আলগা, পেছনে কেউ ফিসফিস করছে। ওই দেখ, নাটক শেষে বের হচ্ছে, চা খাওয়ার টাকাও নাই, অথচ ভাব এমন। কেউ জানে না এই মুহূর্তে কার পায়ের নিচে কাঁপছে মাটি। কিছুটা দূরে নির্জন রাস্তার ধারে নিহাল হেঁটে হেঁটে চলে যায় ভার্সিটির মূল সড়ক থেকে অনেক দূরে একটা নিরিবিলি মোড়ে। সেখানে অপেক্ষা করছে একটা কালো রঙের বিলাসবহুল মার্সিডিজ। ড্রাইভার দরজা খুলে দাঁড়িয়ে, স্যার আপনি দেরি করে ফেলছেন। আজ ফিলিংস বোট মিটিং 5:30-এ। নিহাল চুপচাপ গাড়িতে ওঠে। ডোর স্লো মোশনে বন্ধ হয়। গাড়ির জানলাগুলো অটো টিন্টেড। সেই শান্ত অন্ধকারের মধ্যে নিহাল ব্যাগ খুলে নিজের আসল চেহারায় ফিরে আসে। পকেট থেকে বের করে আনে একটা ঘড়ি, রোলেক্স। গায়ে পরে টেইলর মেড স্যুট, মুখে পরে কালো সিল্ক মাস্ক। চুলটা সিল্ক ব্রাশ দিয়ে টেনে সাজিয়ে নেয়। ড্রেস চেঞ্জ করে ফেলে। মুহূর্তে বদলে যায় তার চরিত্র। যে ছেলেটা কয়েক মিনিট আগে মাথা নিচু করে অপমান সহ্য করছিল, সে ছেলেটাই এখন দেশের শীর্ষ যুব উদ্যোক্তা। ফোন বেজে ওঠে। স্যার, বোর্ডরুম প্রস্তুত। জাপানের কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা বসে আছেন, আপনার শুধু সাইন করা বাকি। I am on my way. Let's finalize it tonight. অফিসে প্রবেশ। এনকে গ্রুপ হেডকোয়ার্টার। মিনিট 25 পর গাড়ি ঢুকে পড়ে এক বিশাল কর্পোরেট টাওয়ারে। এনকে গ্রুপ গ্লোবাল হোল্ডিং সিকিউরিটি স্যালুট করে। লিফটে ওঠে 38 তলায়। সবাই তাকে দেখে সমান করে মাথা নিচু করে। কেউ চেনে না এই মানুষটাই সেই ছেঁড়া জামার ছেলেটা। নিহাল বোর্ডরুমে ঢোকে। সবাই দাঁড়িয়ে যায়। টেবিলে রাখা এক কপি চুক্তিপত্রে কলম রাখে সে। হালকা হাসে আর মনে মনে বলে, তারা ভাবে আমি গরিব, কিন্তু আমি যে রাজা সেটা বোঝাতে আমার মুকুট পড়তে হয় না। সন্ধ্যা। এনকে গ্রুপ হেড অফিস বোর্ডরুম। ঘরের ভেতর বসে আছে 4 জন বিদেশি প্রতিনিধি। তাদের সাথে রয়েছেন দেশের শীর্ষ 2 স্থানীয় বিজনেস টাইকুন। তারা এসেছে এনকে গ্রুপের সাথে $multi-million ডিল সাইন করতে। ঘরে প্রবেশ করলেন নিহাল খান। কালো মাস্ক, হ্যান্ড টেইলার্ড স্যুট, চোখে আত্মবিশ্বাস। সবার সামনে প্রজেক্টর স্ক্রিনে উঠে আসছে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা। Mr. Khan, your vision is extraordinary. We are honored to invest under your leadership. আপনার মতো এত কম বয়সী অথচ এত ম্যাচিওর বিজনেস মাইন্ড দেশে সত্যিই বিরল। নিহাল মাথা ছাকিয়ে সম্মান জানায়। পেপার সাইন হয়। একটা বিশাল ডিল ক্লোজড। সবাই চলে যাওয়ার পর ঘরে শুধু নিহাল আর তার বাবা নাজিম খান। নিজাম খান ধীরে এগিয়ে এসে ছেলের কাঁধে হাত রাখেন, চোখে আবেগ, গলায় গর্ব। তুই আমার গর্ব নিহাল। তোর মতো ছেলেই পারে নিজের দেশ, নিজের পরিবার
সব কিছুকে এত উপরে তুলে আনতে। আজ এনকে গ্রুপ যে জায়গায় দাঁড়িয়ে তার মূল কারিগর তুই। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি আব্বু। আপনি শুরু করেছিলেন, আমি শুধু আরো এগিয়ে নিচ্ছি। তোর বয়সে মানুষ নিজের ক্যারিয়ার খুঁজে বেড়ায়, আর তুই এই বয়সে অন্যদের ক্যারিয়ার তৈরি করিস। তোর মাথা নিচু থাকলেও তুই পাহাড়ের চেয়ে উঁচু। নিহাল চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখের কোণায় জমে থাকা ছোট্ট একটা জ্যোতি। সন্ধ্যা, অফিস বিল্ডিংয়ের ছাদে নিহাল একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। ঢাকার বাতাসে হাজারো আলো ঝিলমিল করে। সবাই চায় সাফল্য, কিন্তু খুব কম মানুষ বুঝে সাফল্য মানে কেবল টাকা নয়, দায়িত্ব, ত্যাগ আর মানুষের চোখে সম্মান। সেটা কিনে আনা যায় না, অর্জন করতে হয়। রাত 9টা। নাজিম খানের ভিলা বাড়ি আলোয় ঝলমল করছে না, কিন্তু ভেতরে যেন আলোয় ভরা এক উষ্ণতা। আজ ডিনার টেবিল একটু আলাদা। মা নিজে হাতে রান্না করেছেন পোলাও, রোস্ট, রেশমালাই, কাবাব। ঘরের পরিবেশ যেন এক উৎসবের ছায়া। ডাইনিং টেবিলে আজ তো আমার ছেলের ডিল ফাইনাল হয়েছে, আমি একটু বেশি রাখছি রে। মা, তোমার হাতের খাবারই তো আসল রিওয়ার্ড। ডিল তো কাগজে, কিন্তু সুখ তো এখানে। ভাইয়া, তুমি যে এত কিউটলি বিজনেস সামলাও, আমাদের কপাল। আচ্ছা, তুমি না মাস্ক পরে থাকো, মিটিংয়ে কেউ কখনো তোমার মুখ দেখতে চায় না? তারা মুখ না, কাজ দেখে জানেন। আর আমি চাই না আমার মুখ আমার পরিচয় হোক। আমার কাজই আমার মুখ। এই ছেলেটাই একদিন বলেছিল, আলো না হয়ে ছায়া হয়ে থাকবো, কিন্তু ছায়া যেখানেই থাকবে সেখানে শান্তি থাকবে। আজ বুঝি সে কথা ফেলে দেয়নি। খাওয়ার সময় নিহালের মা নিজের হাতে তার পাতে রান্না তুলে দিচ্ছেন। তুই তো সবার সামনে বড় হয়ে গেছিস, কিন্তু আমার কাছে তুই এখনো সে ছোট্ট নিহার, যে পোলাও খেতে গিয়ে মুখে দুধ লাগিয়ে রাখতো। তখন যেমন তোমার হাতের রান্না ছিল সেটা আজও আছে মা, কিছু জিনিস বদলায় না। রাত একটু বাড়ে। খাবার শেষে সবাই বসে একসাথে। কেউ টিভি খুলে দেয়, কেউ গল্প শুরু করে। নিহাল কিছুটা নীরব, কিন্তু চোখে গভীর তৃপ্তি। সে জানে এই শান্ত রাত, এই হাসি, এই পরিবার, এই সবই তার শক্তি। আমি যখন সকালবেলা অপমান সহ্য করি, তখন এই মুখগুলোই আমার ভেতরের সাহস ঢোকায়। এই গড়ি আমার আসল ঠিকানা, আর এই ভালোবাসাই আমার বিজয়। রাত 11টা। নিহালের রুম। ডিনারের পর সবাই ঘুমিয়ে গেছে। নিহাল নিজের রুমে বসে একটা ফাইল পড়ছিল, মোবাইলটা টেবিলে রাখা। তখনই হঠাৎ ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে জুবাইয়ের কলেজ লাইফের একমাত্র বন্ধু, যে নিহালের সবকিছু জানে। হ্যালো, কিরে বুড়ু, এত রাতে? প্রেমে ব্রেকআপ নাকি জ্বর? দোস্ত, প্রেমে না, তোর কথা মনে পড়ছিল, তাই ভাবলাম কল দেই। তোর কলেজ লাইফটা এখন সিনেমার মতো লাগে রে। সিনেমা তোদের কাছে রে, আমার কাছে ছিল একটা রিহার্সাল, যেখানে নিজেকে হারিয়ে আবার খুঁজে পেয়েছি। আরে ওসব বাদ দে। মনে আছে একদিন তুই ক্যান্টিনে 20 টাকার চা খেয়ে বলেছিলি এই চায়ের স্বাদ কোটি টাকার কফি থেকেও ভালো? তখন তোকে পাগল ভেবেছিলাম ভুল কিছু না, আমি আসলে পাগল ছিলাম, কিন্তু লক্ষ্য পূরণ করা পাগল। আর মনে আছে একবার প্রেজেন্টেশন ডেতে তোর স্যান্ডেল ছিঁড়ে গেছিল, তবুও কি দারুণভাবে স্যারের সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিলি। আরে সবাই আমার পার দিকে তাকিয়েছিল, আমি শুধু স্লাইডে তখনই বুঝেছিলাম দৃষ্টি কোথায় রাখবি। সেটাই আসল রাজনীতি। তুই তো সিরিয়াস জিনিসও ফিলোসফি বানিয়ে ফেলিস। আচ্ছা, এখনো সেই ছেঁড়া ব্যাপারটা রেখে দিয়েছিস? লকারে রাখা আছে, ওটা আমার ট্রফি রে ভাই। কারণ ওই ব্যাগটা আমার কাঁধে ছিল যখন আমি সবচেয়ে বেশি অবহেলা সহ্য করেছিলাম। এখনো করি সহ্য, তবে ধৈর্য বেড়ে গেছে। ছেঁড়া ব্যাগটা রেখে দিয়েছিস? দোস্ত, তুই অনেক দূরে চলে গেছিস, তবু আমি তোর পুরনো জুবাইর, মনে রাখিস। তুই পুরনো বলেই তুই এখনো আমার সাথে। সবাই আমার মাস্ক দেখে ভয় পায়। তুই আমার মুখ চিনিস, তোর জায়গা বদলাবে না জুবাইর। কল শেষ হয় না। বন্ধুত্বের হাসি দিয়ে শেষ হয় রাতের গল্প। সকাল 11টা। ভার্সিটির ক্যান্টিন। নিহাল ক্যান্টিনের এক কোনায় গিয়ে চুপচাপ দাঁড়ায়। সবাই ব্যস্ত আড্ডায়, কেউ পিৎজা খাচ্ছে, কেউ বার্গার অর্ডার করছে। কি নিব মাই? একটা ডাল ভাত দিন, 25 টাকার। সবার চোখ এক ঝলক ঘুরে যায় তার দিকে। একটা হাসির গুঞ্জন ছড়িয়ে পড়ে ক্যান্টিন জুড়ে। পাশের টেবিলে ফিসফাস। আরে, আবার সেই ফকিনিটা এসেছে, বড় ভার্সিটিতে পড়ে অথচ খায় 25 টাকার ডাল ভাত। ওর মতো লোকেদের জন্যই তো ভার্সিটির ইমেজ নষ্ট হয়। এমন ছেঁড়া ব্যাগ, জুতা পর্যন্ত ময়লা, ক্যান্টিনে এসে বসে। টাকা নাই তো ভর্তি হয়েছিস কেন ভাই? বাড়ি গিয়ে কৃষি কর, ফকির কোথাকার। সবার হাসি যেন গলার কাঁটার মতো বিঁধে যায়। নিহাল মাথা নিচু করে ধীরে ধীরে খাবার নিয়ে বসে পড়ে।
চুপচাপ খেতে থাকে, চোখে না রাগ না অপমান, শুধু একটা নীরব দৃষ্টিতে সে সবাইকে দেখছে। একটা ছেলে হেসে বলে, আরে ভাই, আজকেও সেই ডাল? তোর তো একই মেনু, কেমনে সহ্য করিস? নিহাল মাথা তোলে, শান্ত গলায় জবাব দেয়, খাবারের দাম না, মানুষ কেমন সেটা দেখে খাবারের মান বোঝা উচিত। আমি খাবার বেচে খাই না, আমি আচরণ বেঁচে চলি। ঘরে হঠাৎ একটু চুপচাপ, কিন্তু তারপরেও কয়েকজন মুখ টিপে হাসে। তারা জানে না এই ছেলেটার পায়ের নিচের কোটি টাকার সাম্রাজ্য, আর চোখের পেছনে লুকানো আছে এক ভয়ঙ্কর বিস্ফোরণ। নিহাল প্লেট রেখে বেরিয়ে আসে, চুপচাপ পেছনে তাকায় না। একদিন এই ক্যান্টিনেই তোরাই টেবিলে গুছিয়ে দাঁড়িয়ে থাকবে, আর আমি দেখব মানুষকে ছোট বলার আগে তার মনের বড়ত্বটা বুঝতে হয়। পরের দিন সকাল 9টা, ভার্সিটি ক্লাসরুম। পরীক্ষার আগে সবাই স্যারকে ফোন কিলাপ অর্থাৎ পরীক্ষার ফি দিচ্ছে। টেবিলে একটা খাতা রাখা, সবার নাম আর টাকা নেওয়ার সাইন। ছাত্ররা একে একে এসে টাকা দিচ্ছে। স্যার 500 টাকা। স্যার আমারটাও হয়ে গেছে। ভালো ভালো, তোমাদের সবাই রেডি? কাল পরীক্ষা। হঠাৎ স্যার খাতায় চোখ রাখেন। নিহাল, তুই এখনো ফোন কিলাপ দেয়নি, আজ লাস্ট ডেট, বুঝিস তো? সামনে এসে দাঁড়ায় নিহাল, চোখে বিনয়ের ছায়া। সবার সামনে চুপচাপ দাঁড়িয়ে। স্যার আজ টাকা দিতে পারবো না, কিন্তু কাল সকালে দিয়ে দেব। আজ ক্লাস শেষে হোটেলে ওয়েটারের কাজ আছে, সেখান থেকে বেতন পাবো। পুরো ক্লাসে হাসি রোল। ও মাই গড, এখন তো ওয়েটারও পরীক্ষা দিচ্ছে। কাল ক্যান্টিনে সার্ভ করবি, আমিও খাবো। স্যার, ওয়েটারকে পরীক্ষা দিতে দিলে তো আমাদের ইমেজ ডাউন হয়ে যাবে। নাটক বন্ধ করো, সবাই সময় মতো দিতে পারে, তুই পারিস না কেন? কাল সকাল 8টার মধ্যে টাকা না দিলে পরীক্ষা দিতে পারবি না, এই ফাইনাল। সে কিছু বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, চোখে লজ্জা নাই, আছে কষ্ট। এরা ভাবে আমি অপমানিত, কিন্তু তারা জানে না আমি প্রতিটা অপমান জমিয়ে রাখছি। একদিন এই অপমানই তাদের সামনেই প্রমাণ হয়ে দাঁড়াবে কে ওয়েটার আর কে রাজা। নিহাল ক্লাস থেকে বেরিয়ে যায়, পেছনে আবার ফিসফাস, হাসাহাসি। সে হাঁটে ধীর পায়, কিন্তু চোখে আগুনের মতো প্রতিজ্ঞা। ভাই, আজ হোটেলে একটু আগে যাব। ওয়েটার না, আমি আজ সার্ভ করতে চাই, তাদের মতো মানুষের মুখ চিনে রাখতে চাই। সন্ধ্যা 7টা, রেস্টো হ্যাভেন রেস্টুরেন্ট, ধানমন্ডি রেস্টুরেন্টে হালকা মিউজিক বাজছে। টেবিলগুলোতে জ্বলছে সাদা মোমবাতি। ওয়েটাররা গ্লাভস পরে ইউনিফর্মে রেডি। তাদের মধ্যে এক কোণে দাঁড়িয়ে আছে নিহাল, সাদা শার্ট, কালো ট্রাউজার, মাথায় ক্যাপ, একজন সাধারণ ওয়েটার। সে টেবিল মুছে অর্ডার নেয়, অন্য সবার মতো, তবে কারো মতো না। ঠিক তখন রেস্টুরেন্টের দরজা খুলে ঢোকে কয়েকজন পরিচিত মুখ। রিফাত, মিমি, সোহান, নিহালের ক্লাসমেটরা। তারা বসে পড়ে এক কোণে, কথা বলতে বলতে হঠাৎ চোখ পড়ে ওয়েটার নিহালের দিকে। ওই তো, ওই যে আমাদের ক্লাসের ফকিরটা। বলিস কি, এখন রেস্টুরেন্টে ওয়েটার হচ্ছে? দেখি না কেমন করে পানি এনে দেয়। তুই ডেকে আনো রে, আজকে মজা লস না। স্যার নাকি? ফকিরও এখন স্যারটাকে? এই ওয়েটার, প্লেটের গায়ে ধুলা থাকবে না কিন্তু, আমরা কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্ট। আর হ্যাঁ, টিপস দিব না, গরিব হলেও ভালো সার্ভিস চাই। তারা হাসে, মজা করে, অপমান করে। রেস্টুরেন্টের অন্য কাস্টমাররাও ঘুরে ঘুরে তাকায়। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না, কিন্তু তার চোখের গভীরে ফুটে ওঠে এক ধরনের শান্ত প্রতিশোধ। স্যার, অর্ডার নেব? তোমরা হাসো, কারণ তোমরা জানো না এই রেস্টুরেন্ট কার। আমি নাটক করছি, এই ইউনিফর্ম, এই অবস্থান সবই নাটকের অংশ। কারণ আমি দেখতে চাই তোমরা মানুষ কেমন। আর এখন আমি নিশ্চিত তোমরা শুধু মুখে মানুষ, ভিতরে শূন্য। স্যার, আপনারা মাফ করবেন, আজ ওয়েটার হিসেবে হয়তো মান অনুযায়ী সার্ভ করতে পারেনি। তোর মুখ দেখে খাওয়ার রুচিটাই নষ্ট হয়েছে, সার্ভিসের চেয়ে তুই ক্যান্টিনেই ভালো ছিলি। তারা হেসে হেসে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। সবাই চলে গেলে নিহাল নিজের ক্যাপটা খুলে ফেলে। স্যার, সব ঠিকঠাক হয়েছে, কাল আপনার মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। এরা তো আপনার শাখা। আপনার মতো মানুষ যে এত নিচু হয়ে এমন পর্যবেক্ষণ করেন, সত্যি অবাক হই। ওদের হাসতে দাও, একদিন এই হাসি থেমে যাবে, তখন আমি কথা না বলেও ওদের চুপ করে দেব। পরের দিন ক্লাসে হঠাৎই নিহালের স্মার্টফোন কিলাপ ফ্রি দেয়। সবাই অবাক হয়ে তাকায়, কারণ তার ফোনে তো টাকা থাকার কথা না। স্যার কপাল কুঁচকে বললেন, এই নিহাল, এত টাকা কোথায় পেলি? গতকাল তো বললি টাকা নেই। ক্লাসে ফিসফিস শুরু হয়ে যায়।
আরে ও নাকি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে, সেখান থেকে কামাই করেছে। ফকিরটা কেলাফ্রিও দেয় এখন, বাবা। ক্লাসে সবাই হো হো করে হেসে ওঠে। নিহাল কিছু বলে না, মাথা নিচু করে বসে থাকে। তার চোখে একরাশ আগুন, কিন্তু মুখে নীরবতা। নিহাল নিজের মর্যাদা ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু এখনও সে এগিয়ে কিছু বলছে না, শুধু নিঃশব্দে তাকিয়ে থাকে বাইরের দিকে। সময় আসবে তখন এইসব হাসি থেমে যাবে। ক্লাসে অপমানের কিছুক্ষণ পর নিহাল মাথা নিচু করে লিখছে। হঠাৎ তার ফোনে টিং করে একটা মেসেজ আসে। সে এক ঝলক স্ক্রিনে তাকায়। মেসেজে লেখা, মিস্টার নিহাল, এনকে গ্রুপের পক্ষে আজ সন্ধ্যায় আপনার বিদেশি ক্লায়েন্টের সাথে ভিডিও কনফারেন্স ফিক্স করা হয়েছে। নিহাল দ্রুত ফোনটা সাইলেন্ট করে ফেলে, কেউ যেন বুঝতে না পারে। ক্লাসের সবাই তখনও ফিসফিস করছে। দেখছো, ফকিরটার আবার ফোনেও মেসেজ আসে। হয়তো ওয়েটারের বাকি শিফটের খবর দিচ্ছে। স্যারও একটু হাসি মুখে তাকালেন, কিন্তু নিহাল কোনো উত্তর দিল না। পরীক্ষা শেষ হতেই সে খাতা জমা দিয়ে দ্রুত বেরিয়ে গেল। কেউ ভাবতেও পারল না যে ছেলেটাকে ফকির ওয়েটার বলে ব্যঙ্গ করা হয়, সে আসলে দেশের অন্যতম কোটিপতি বিজনেসম্যান, এনকে গ্রুপের মালিক। ক্যাম্পাস থেকে বেরিয়ে কালো গ্লাস দেওয়া বিলাসবহুল গাড়ি এসে দাঁড়ালো তার সামনে। ড্রাইভার দরজা খুলে বলল, স্যার, মিটিংয়ের জন্য সব প্রস্তুত। নিহাল চুপচাপ গাড়িতে উঠে পড়ল। তার চোখে তখন এক অদ্ভুত কঠিন দৃষ্টি। এখনো কেউ জানে না আমি কে। সময় আসছে তখন পুরো দুনিয়া জানতে বাধ্য হবে। বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর দূরে গিয়ে নিহাল গাড়িতে উঠে পুরনো সস্তা জামাকাপড় খুলে ফেলল। ড্রাইভার সঙ্গে আনা সুদৃশ্য সুটকেস খুলে দিল। ভেতর থেকে বেরিয়ে এলো দামি ব্র্যান্ডের 3 পিস স্যুট, ঝকঝকে ঘড়ি আর লেদারের জুতো। নিহাল ঠান্ডা মাথায় একে একে সব পরে নিল। শেষে আয়নায় নিজের মুখের দিকে তাকালো। সেখানে কোনো গরিব বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেই, বরং দাঁড়িয়ে আছে এক রুচিশীল সফল বিজনেস টাইকুন। কিন্তু ক্যাম্পাস বা বাইরের লোক যাতে চিনতে না পারে। সে মুখে পড়ল ব্ল্যাক ডিজাইনের স্টাইলিশ মাস্ক। শুধু তার তীক্ষ্ণ চোখে দুটোই দেখা যায়। গাড়ি তখন তাকে নিয়ে ঢুকে গেল শহরের 5 তারা হোটেলের কনফারেন্স হলে। মিটিং রুম বড়, টেবিল, এলইডি স্ক্রিন, স্যুট পরা বিদেশি ক্লায়েন্টরা অনলাইনে কানেক্টেড। সবার চোখ তখন স্থির হলো এক তরুণের দিকে। সে তরুণ আর কেউ নয়, মিস্টার নিহাল, ওনার অফ এনকে গ্রুপ। আত্মবিশ্বাসী কণ্ঠে আলোচনা শুরু করলো, যেন কিছুক্ষণ আগেই অপমান হয়ে যাওয়া ছাত্র নয়, বরং দেশের ভবিষ্যৎ বদলে দিতে সক্ষম এক শক্তিমান ব্যবসায়ী। কনফারেন্স হল রুম বড় স্ক্রিনে নিহালের প্রেজেন্টেশন ভেসে উঠল। গ্রাফ, চার্ট আর ভবিষ্যৎ পরিকল্পনা নিখুঁতভাবে সাজানো। তার কণ্ঠে অদ্ভুত আত্মবিশ্বাস। এনকে গ্রুপ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মার্কেটে নতুন সম্ভাবনা তৈরি করবে। আমরা টেকসই প্রজেক্টে বিনিয়োগ করব, যেখানে লাভের পাশাপাশি সমাজও উপকৃত হবে। বিদেশি ক্লায়েন্টরা মনোযোগ দিয়ে শুনছে। একজন ফিসফিস করে বলল, দিস ইয়ং ম্যান ইজ এ জেনিউন। His vision is clear. We should finalize the deal. প্রেজেন্টেশনের শেষে হল ঘরে করতালি পড়ে গেল। সবাই একসাথে মাথা নেড়ে সম্মতি জানালো। ক্লায়েন্ট উঠে দাঁড়িয়ে বললেন, কংগ্রাচুলেশন মিস্টার নিহাল, দ্য ডিল ইজ অফিসিয়ালি ফাইনালাইজড। বিদেশি ক্লায়েন্টরা হাত মেলালো তার সাথে। কেউই বুঝতে পারল না কিছুক্ষণ আগেই একই মানুষকে বিশ্ববিদ্যালয়ের ফকির বলে হাসাহাসি করা হচ্ছিল। নিহালের চোখে তখন গভীর এক দৃষ্টি। আরে আসল আমি, যেটা সবাই এখনো জানে না। সকালবেলা নিহালের বাড়ি। নিহাল আলমারির ভেতর থেকে পুরনো ছিন্ন জামাকাপড় বের করছে। চকচকে দামি স্যুটগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিল। তার মা অবাক হয়ে তাকিয়ে বলল, বাবা, তুই কেন বারবার এই ছদ্মবেশ ধরিস? তোর মুখে দাড়ি গোঁফ না থাকলে পুরনো জামা কাপড়ে তোকে বস্তি ছেলের মতো লাগে। তোকে এমন দেখতে আমার সহ্য হয় না। আমি জানি তুই কোটিপতি ব্যবসায়ী, অথচ সবাইকে ফকির সাজিয়ে দেখাস কেন? নিহাল মায়ের হাত ধরে শান্ত কণ্ঠে বলল, আর কয়েকদিন মা, তারপরে সব ঠিক হয়ে যাবে। কিছু মানুষকে আমি তাদের আসল মুখ দেখাতে চাই, তখন তুই গর্বে মাথা উঁচু করে বলতে পারবে, এই হলো আমার ছেলে। আমার কাছে তুই সব সময় গর্ব বাবা, তবে তোকে অপমান হতে দেখতে পারি না। অপমান আমি সইব মা, কিন্তু সময় হলে সেই অপমানই আমার শক্তি হবে। ভার্সিটির গেট। নিহাল মাথা নিচু করে পুরনো জামা গায়ে চাপিয়ে গেট দিয়ে ঢুকছে। এমন সময় তাড়াহুড়ো করে আসছিল বৃষ্টি। দুজনেই ধাক্কা খেল। বৃষ্টির বই মাটিতে পড়ে গেল। বৃষ্টি রেগে আগুন হয়ে চিৎকার করে উঠল, এই, চোখে দেখে হাঁটিস না? বস্তির ছেলে হয়ে আমাকে টাচ করিস? কত বড় সাহস তোর! নিহাল অবাক হয়ে থমকে দাঁড়ালো।
তার চারপাশে কিছু ছাত্রছাত্রী থেমে গিয়ে দৃশ্যটা দেখতে লাগলো। বৃষ্টি খেপে গিয়ে আরও এক ধাপ এগিয়ে গিয়ে চড় মারল নিহালের গালে। ক্লাসমেটরা খিলখিল করে হাসতে লাগলো। দেখছো, ফকিরটা আবার হিরো সাজতে চেয়েছিল, ভালোই হয়েছে, জায়গা মতো শিক্ষা পেয়েছে। নিহাল ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো বৃষ্টির দিকে। তার চোখে এক অদ্ভুত কঠিনতা, কিন্তু মুখে কোনো কথা নেই। সে শুধু বইগুলো তুলে বৃষ্টির হাতে দিল আর শান্ত কণ্ঠে বলল, আমি কখনো তোমাকে অসম্মান করিনি। তারপর একটা শব্দ না বলে সোজা ক্লাসের দিকে হাঁটতে লাগলো। চারদিকের হাসাহাসি, ব্যঙ্গ, অপমান সবকিছুর ভেতর দিয়ে এক নীরব আগুনের মতন হেঁটে গেল নিহাল ক্লাসরুমের বাইরে। বিরতির সময় বৃষ্টি তখনও ধাক্কা খাওয়ার ঘটনা নিয়ে রাগে ফুঁসছে। হঠাৎ পেছন থেকে তার বান্ধবী মিমি এসে জড়িয়ে ধরল। আরে বৃষ্টি, তুই এতদিন কই ছিলি? কয়েক মাস হলো তোকে ক্লাসে দেখি না। ফ্যামিলি প্রবলেম ছিল, তাই আসা হয়নি। আজ থেকে রেগুলার হব। আচ্ছা, তুই জানিস এই কয়েকদিনে আমাদের ক্লাসে একটা নতুন ছেলে ভর্তি হয়েছে? কাকে বলেছিস? মিমি আঙুল দিয়ে ভেতরের দিকে দেখিয়ে বলল, ওই যে ছেলেটার সাথে তোর ধাক্কা লেগেছিল গেটে, নাম হচ্ছে নিহাল। বৃষ্টি চোখ কুচকে তাকালো তার দিকে। ঠিকই বলছিস, আমি তাকে চিনলাম না। একেবারে থার্ড ক্লাস একটা ছেলে, আচরণ চালচলন কিছুই ঠিকঠাক না। আরে শুধু আচরণ বলছিস? ওর পোশাক আশাক দেখেছিস? পুরনো জামা, সস্তা জুতা, একেবারে ফকিরের হাল। হ্যাঁ, ওর দিকে তাকালেই বোঝা যায় বস্তির ছেলে। জানি না কিভাবে আমাদের ক্লাসে ঢুকলো। দুজনের কথায় আশপাশের বন্ধুরা খিলখিল করে হেসে উঠল। নিহাল তখন দূরে দাঁড়িয়েছিল, মুখ নামিয়ে শুনল সব কথা। তার ঠোঁটে একটা হালকা মুচকি হাসি ফুটে উঠল, যেন বলছে, তোমরা হাসো, সময় আসছে তখন তোমরাই চমকে উঠবে। ভার্সিটির করিডোর। বৃষ্টি ধীর পায়ে হেঁটে নিহালের কাছে এগিয়ে এলো। চারপাশে সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হচ্ছে? এই শুনছো, তোমার নাম কি? কোথায় থাকো আর কি করো? নিহাল একটু থমকে দাঁড়ালো, শান্ত স্বরে উত্তর দিল, আমার নাম নিহাল, আমি বস্তিতে থাকি। আমার মা ঘরে থাকে, আমি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করি। সেই টাকা সংসার চালাই আর পড়াশোনা করি। বৃষ্টি ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপের হাসি দিল। তাই নাকি? বস্তির ছেলে হয়ে এত সাহস তোমার? মনে রেখো, আমার সাথে লাগতে আসবে না। নিহাল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কোনো প্রতিবাদ করল না। আমি একজন বড় ব্যবসায়ীর মেয়ে, তাই আমাকে যথাযথ সম্মান দিবে। আমার মতো মানুষের সাথে এক লাইনে নিজেকে মেলানোর চেষ্টাও করিস না। চারপাশে কিছু ক্লাসমেট ফিস ফিস করে হাসাহাসি করছে, কারো কারো মুখে ব্যঙ্গ। সত্যিই তো, ফকিরটা কোথায় গিয়ে ধরা দিয়েছে? নিহাল ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে ক্ষণিকের জন্য অদ্ভুত দৃঢ়তা ফুটে উঠল, কিন্তু সে কিছু বলল না, শুধু ফিসফিস করে বলল, সময় আসবে তখন সবকিছু বদলে যাবে। এরপর সে চুপচাপ হাঁটতে হাঁটতে সরে গেল। আর বৃষ্টি বুক ফুলিয়ে দাঁড়িয়ে রইল নিজের অহংকারে ভর করে। ভার্সিটির ক্যান্টিন, দুপুরবেলা। সবাই বার্গার, পিৎজা, চিকেন রোল নিয়ে বসেছে। এক কোণে নিহাল এক প্লেটে সামান্য কলা আর পাউরুটি নিয়ে বসে পড়ল। চারপাশে কয়েকজন ছাত্রছাত্রী তাকে দেখে ফিসফিস করা শুরু করলো। দেখো দেখো, ফকিরটা কি খাচ্ছে। আরে ক্যান্টিনে বসেও বস্তির খাবার? কথাগুলো ছড়িয়ে পড়ল, কয়েকজন হেসে উঠল। পুরো ক্যান্টিনের দৃষ্টি এক সময় গিয়ে পড়ল নিহালের উপর। নিহাল শান্তভাবে কোনো পরোয়া না করে পাউরুটির টুকরো মুখে দিতে লাগলো। এমন সময় বৃষ্টি তার বান্ধবীদের নিয়ে ক্যান্টিনে ঢুকলো। সবার হাসাহাসি শুনে সে টেবিলের দিকে এগিয়ে গেল, যেখানে নিহাল বসে আছে। হে কি, আমাদের ক্যান্টিনে কলা পাউরুটি খাওয়া যায় নাকি? আসলে বস্তির ছেলে হলে এমনটাই হয়, পয়সা নাই অথচ আমাদের মতো জায়গায় এসে পড়তে এসেছে। বান্ধবীরা খিলখিল করে হেসে উঠল। চারপাশের হাসির শব্দ যেন আরো জোরে বাজতে লাগলো। নিহাল একটু থেমে বৃষ্টির দিকে তাকালো। তার চোখে অপমানের ছাপ নেই, আছে অদ্ভুত এক স্থিরতা। সে ধীরে ধীরে বলল, আমি খাবার খাই নিজের টাকায়, কারোর দয়া বা ভিক্ষায় নয়। যেদিন তুমি বুঝবে সম্মান কাকে বলে, সেদিন হয়তো আমার দিকে অন্য চোখে তাকাবে। ক্যান্টিন নিস্তব্ধ হয়ে গেল মুহূর্তের জন্য। সবাই থমকে তাকিয়ে রইল নিহালের দিকে। তারপর আবার ফিসফাস শুরু হলো। কেউ অবাক, কেউ ব্যঙ্গ করছে। নিহাল আর কিছু না বলে উঠে দাঁড়িয়ে প্লেট রেখে চলে গেল। তার হাঁটার ভঙ্গিমা যেন নীরব চ্যালেঞ্জ ছুড়ে দিল। সময় আসছে। বৃষ্টির ঘর, সন্ধ্যার আলো। বৃষ্টি সোফায় বসে নিজের কক্ষে ফোন খেলছে, কিন্তু মন পুরোটা অন্যদিকে। এই ছেলেটা বস্তির ছেলে, অথচ কিভাবে এমন ধীর স্থির আর রহস্যময় ভঙ্গিতে রাখতে পারে?
শুধু কথা নয়, সে এক লাইনেই যেন আমার উপর একটা অদ্ভুত চাপ ফেলেছে। বস্তির ছেলে হলো এত অ্যাটিটিউড, কখনো তো এমন কেউ দেখিনি। বৃষ্টি জানে না এই রহস্যের আড়ালে নিহাল আসলে একজন কোটিপতি ব্যবসায়ী, যার ছদ্মবেশের মুখোশ এখনো কেউ চিনতে পারেনি। আরে বাবা, বস্তির ছেলে হয়ে আমাকে এত প্রভাবিত করবে কিভাবে? এত আত্মবিশ্বাস, এমন একরকম মানুষ ঠিকমতো আঘাত দিতে পারবো কিনা আমি? সেই মুহূর্তে বৃষ্টি নিজেকে বলল, এই কয়েকদিন আমাকে আরো ভালো করে নজর রাখতে হবে। শুধু পোশাক আর ধন সম্পদের দিকে তাকিয়ে কেউ বিচার করতে পারবে না। তার আসল রহস্যটা এখনো বুঝতে হবে। বৃষ্টি অজান্তেই নিহালের প্রতি আগ্রহের বীজ বপন করলো, আর নিহালের রহস্য এখন ধীরে ধীরে বৃষ্টির মনে উত্তেজনার ফোড়া সৃষ্টি করতে লাগলো। ক্লাসরুম সকালে তানভীর স্যার স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের দিকে তাকালেন। দেখো, পরীক্ষাও শেষ, এবার একটা ছোট্ট পিকনিকের আয়োজন করলে কেমন হয়? স্কুলের বাইরে ঘুরে আসবো, মজা হবে। বাহ, দারুণ আইডিয়া। হ্যাঁ স্যার, এবার তো আসল আনন্দ। আমি করব না স্যার, আমার টাকা নেই। আরে দেখ তো, ফকিরটা আবার টাকার দোহাই দিচ্ছে। রেস্টুরেন্টে ওয়েটারের টাকা কোথায় গেল? ঠিক বলেছ, বস্তির ছেলে হয়ে দামি ভার্সিটিতে পড়তে এসেছে, আবার টাকার জন্য এমন অজুহাত। নিহাল, শুধু টাকার জন্য পিছিয়ে পড়বে না, আমরা সবাই মিলে ব্যবস্থা করতে পারি। নিহাল মাথা নিচু করে শুধু হেসে থাকলো, কিন্তু বৃষ্টির চোখে নিহালের আত্মসম্মান আর অহংকার আরো রহস্যময় হয়ে উঠল। চিন্তা করার কিছু নেই, আমি মেসেজ করব স্যার, কাউকে দিতে হবে না। হ্যাঁ, টাকা নাই বলে তো ছেলেটা পিছিয়ে থাকছে না ঠিকই। দারুণ, ভাবলেই পারবে, তবুও ফকিরটা রেস্টুরেন্টের ছেলেটাই। নিহাল শান্তভাবে বসে আছে, কিন্তু বৃষ্টির মনে ঘুরছে এ বস্তির ছেলের আত্মসম্মানে আর নিখুঁত অপ্রত্যাশিত আত্মবিশ্বাসের রহস্যটা কি। সকাল, ক্লাসের সবাই পিকনিকে যাচ্ছে। নিহাল আবারও তার পুরনো জামা কাপড় পরে এসেছে। আহা, আজ অন্তত ভালো জামা পরতে পারবে। আমার আর জামা কাপড় নেই। ক্লাসমেটরা হাসতে হাসতে ফিসফিস করে। সত্যি ফকিরটা আবারও আমাদের মধ্যে? সবাই পিকনিকে বেরোলো এবং নিহাল তার ছদ্মবেশে শান্তভাবে সবাইকে মেনে চলেছে। তার ভেতরের রহস্য কেউ জানে না। পিকনিকের জন্য সবাই উদ্গ্রীব, খাবার, গেম, হাসি, ধ্বনি সবই জমেছে। নিহাল সবাইকে অনুসরণ করে, কিন্তু হঠাৎ তার ফোন বাজে। হ্যাঁ, আমি শুনছি। হ্যাঁ, সব ঠিক আছে, ডিল ফাইনাল হবে আজই। কেউ কিছু বুঝতে পারে না, সবাই খেলায় ব্যস্ত, নিঃশ্বাস ফেলছে, ছবি তুলছে। নিহালের ভেতর অদ্ভুত আত্মবিশ্বাস এবং দূর থেকে কর্কশ গোপন ব্যবসার কথাবার্তা চলছে। এই ছেলেটা কিছু একটা তো আছে, বস্তির ছেলে হয়ে এরকম আত্মবিশ্বাস। নিহাল আবার গেমে মেশে, হাসে, সবাইকে মজা দেয়, কিন্তু ভেতরে ব্যবসার দুনিয়ার কথা চলছে। পিকনিকের খাবারের সময় সবাই খাবার টেবিলে বসে আছে, রোল, স্যান্ডউইচ, ফল সবই ছড়িয়ে আছে। বৃষ্টি নিহালের দিকে তাকিয়ে বলল, তীব্র কণ্ঠে বলে, বস্তির ছেলের এত ভালো খাবার সহ্য হবে না। ক্লাসমেটরা হাসি ঠাট্টা করে। দেখ, আজ অন্তত নিজেকে ফিনিক্স বানিয়েছে। হ্যাঁ, বস্তির ছেলের নামেই হবে তা, তবুও পিকনিকে তার সাহস। কি রসিকতা। নিহাল শুধু হাসে, ভেতরে মনে মনে নানা কথা ভাবছে। কেউ তার মনের কথা ধরতে পারবে না। ওরা যদি জানতো আমি আসলে কে। কিন্তু এখন ধরে ধরতে হবে। ছদ্মবেশ, খেলাধুলা, পিকনিক সবই এখন কৌশল। ধীরে ধীরে সব ঠিক হবে, আর কেউ জানতে পারবে না। নিহাল চুপচাপ খাবার খেতে থাকে। বৃষ্টি আরো কৌতূহল ভরে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলতে পারে না। রাত হলে সবাই ঘুমোতে চলে যায়। নিহাল ঘরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ক্লাসমেটরা হাসতে হাসতে বলল, নেহাল, তোমার সঙ্গে কেউ ঘুমাবে না, নিজের জন্য বের হয়ে যাও। নিহাল শান্ত ভঙ্গিতে মাথা নাড়ল আর কোয়াইটলি বের হয়ে গেল। সে আগে থেকেই রেস্টুরেন্টের প্রাইভেট রুম বুক করে রেখেছে। সেখানে গিয়ে নিশ্চিন্তভাবে ঘুমোতে লাগলো। কেউ তার ঠিক ঠিক অবস্থান জানে না। সকালে সকালে সবাই উঠে দেখেন নিহাল নেই। সবাই ভাবলো সারা রাত কোথায় ছিল। নিহাল চুপচাপ বারান্দায় বসে আছে, হালকা রোদ এবং হাওয়ার মধ্যে। ও, সারা রাত বারান্দাতেই ছিল। নিহাল শুধু হালকা হেসে বসে থাকে, মনে মনে আগের দিনের ঘটনা এবং নিজের রহস্যময় পরিকল্পনা মনে করে। সকালের বারান্দা। বৃষ্টি বারান্দায় এসে নিহালের দিকে তাকিয়ে বলল, সারা রাত কোথায় ছিলে? রুম থেকে বের করে দিয়েছিলে, তাই বারান্দায় ছিলাম। আমার তো তোমাদের মতো টাকা নেই,
রুম আলাদা করে বুক করব। বস্তির ছেলের এত সাহস! নিহাল শান্ত ভঙ্গিতে মাথা নাড়ল, চোখে হালকা রহস্যময় হাসি। সবাই ঘুরতে বের হলো, কিন্তু নিহাল গোপনে রুমে আটকে রইল। আজকের মিটিংটা শেষ করতে হবে। সে ফোন খুলে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে ব্যবসা সংক্রান্ত আলোচনা শুরু করলো। কোনো ছেলেই বুঝলো না সে কি করছে। বৃষ্টি ক্লাসমেটদের সঙ্গে ঘুরতে ঘুরতে হঠাৎ এক ফাঁকা জায়গায় চলে গেল। হঠাৎ কয়েকজন গুন্ডা এসে তার সঙ্গে অসভ্য আচরণ করতে লাগলো। তারা বৃষ্টির জামার হাতা ছিঁড়ে দিল। বৃষ্টি ভয় ও রাগে চিৎকার করতে লাগলো, কিন্তু তখনই নিহাল এসে পড়ল। ছাড়ো তাকে। গুন্ডারা ফটান পিছনে সরে গেল। নিহাল দ্রুত বৃষ্টির কাছে গিয়ে তার হাত থেকে ছিঁড়া জামা সরিয়ে দিল এবং নিজে পরানো শার্ট দিয়ে বৃষ্টিকে ঢেকে দিল। আজ এই বস্তির ছেলের ময়লা শাড়ি তোমার ইজ্জত রক্ষা করছে। বৃষ্টির চোখ বড় বড় করে তাকালো। লজ্জা আর কৌতূহল মিলেমিশে তার মুখে ফুটল। তুমি এটা? সে থেমে গেল। নিহাল শুধু হালকা হাসি দিয়ে বলল, আর চিন্তা করো না, আমি আছি। বৃষ্টি হাঁটতে হাঁটতে ভাবল, নিহালের সঙ্গে দেখা হওয়ার আগে সে শুধু টাকা, পোশাক আর স্ট্যাটাস দেখে মানুষের মান অভিমান বিচার করত। কিন্তু আজ দেখল সাহস, সম্মান আর অন্যের প্রতি যত্ন, এই সবই বড় মানুষকে বড় করে। বস্তির ছেলে, কিন্তু চরিত্র এত ভালো। নিজের মনে মৃদু ভাবল। তাদের সঙ্গে যারা ঘুরতে গিয়েছিল তারা নিহালকে খুঁজে পায়নি। সবাই ভেবেছে সারা রাত নিহাল বারান্দায় বসেছিল। কেউ জানে না সে আসলে কে, কোথা থেকে এলো। বৃষ্টি নিজের মনে ভাবল, এই ছেলেটার রহস্য কতটা গভীর, আর তার আচরণ কতটা অন্যরকম। টাকা আর ক্ষমতা ছাড়া মানুষও এমন সম্মান দেখাতে পারে। আর নিহাল, সে দূরে থেকে মুঠোফোন বের করে আবার বিজনেস মিটিং চালালো। কেউ কিছু বুঝল না। তার জন্য জীবন একরকম দুই ধাপে চলছিল। একদিকে ভার্সিটি, অন্যদিকে বড় বড় ক্লায়েন্টের সঙ্গে ব্যবসা। বৃষ্টি বারবার নিহালের দিকে চেয়ে বলল, বস্তির ছেলে হলো চরিত্রটা সত্যি অন্যদের চেয়ে আলাদা। হোটেলে ফিরে সবাই খাবারের টেবিলে জমে গেল। নিহাল সামনে বসতে চাইলেও সবাই তার দিকে চেয়ে হাসল। এই বস্তির ছেলেটা আবার এসেছে। নিহালের চেহারায় রাগ আর শান্তির অদ্ভুত মিল দেখা গেল। সে কিছু বলল না, শুধু শান্তভাবে নিজের খাবার এগিয়ে নিল। সবাই হাসতে হাসতে নানান কটূক্তি ছুড়ে দিল, তার জামা, চশমা, লুকানো ফোন সব কিছু নিয়ে। আরে বস্তির ছেলে হয়ে আমাদের সঙ্গে কি খাচ্ছিস? আরও একজন গালি দিল। সবাই হাসতে হাসতে নিহালকে টেবিল থেকে সরানোর চেষ্টা করল। কেউ তার খাবারেও হাত দিল। নিহাল কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং ধীরে ধীরে নিজের থালা পুষিয়ে নিল। বৃষ্টি, সে কিছু বলল না, সে শুধু পাশে বসে চুপচাপ দেখল। বৃষ্টির চোখে মনে হচ্ছিল এই ছেলেটা শুধু গরিব নয়, তার ধৈর্য আর সাহসই তাকে আলাদা করে তুলেছে। তার কটূক্তি সত্ত্বেও নিহাল শান্ত, আর সেই শান্তি বৃষ্টির মনে নতুন শ্রদ্ধা তৈরি করলো। নিহালও বুঝতে পারল বৃষ্টি তার পাশে আছে, কিন্তু সে এখনও কারো সামনে কিছু বলবে না। সে শুধু নিজেকে নিয়ন্ত্রণ করলো, আর খামোখা ঝগড়ায় এড়িয়ে গেল। কেউ জানে না আমি আসলে কে, তারা কেবল পোশাক আর অবস্থান থেকে বিচার করছে। বৃষ্টি একবারও হাসল না, কেবল চোখে কৌতূহল আর হালকা অবাক ভাব। সে অনুভব করলো সাহস আর চরিত্রে মানুষ সত্যি আলাদা হয়ে ওঠে। আর নিহাল সেই ধরনের ছেলেটা। ওরা ট্যুর থেকে যার যার বাড়ি ফিরে গেল। নিহাল দরজা খোলার সঙ্গে সঙ্গে হাওয়ায় ভেসে এলো ঘরের রন্ধনির সুগন্ধি। মা দাঁড়িয়েছেন রান্নাঘরের পাশে, মুখে হাসি আর চোখে উষ্ণতা। আয়, তোর জন্য পছন্দ মতো রান্না করছি, খেতে বস। নিহাল হাঁটতে হাঁটতে টেবিলের দিকে এগোলো, লাজুকভাবে হাসি ছড়িয়ে দিল। টেবিলের একপাশে বাবার চোখে ছিল কৌতূহল আর সামান্য গভীরতা। বিজনেস কেমন চলছে বাবা? ভালো বাবা, ধীরে ধীরে সব ঠিকঠাক হচ্ছে। মা খাবার সাজাতে থাকলেন আর নিঃশ্বাসে নিঃশ্বাস পড়লেন। শুনে ভালো লাগলো। সন্তানের জন্য সবকিছু ঠিক থাকলে মার কি চায়। নিহাল চেয়ারে বসলো, চামচ হাতে নিয়ে ধীরে ধীরে খাবার খেতে শুরু করলো। ট্যুরের ক্লান্তি কিছুটা কমেছে, কিন্তু ঘরের এই শান্তি আর পরিবারের উপস্থিতি তাকে পুরোপুরি স্বস্তি দিচ্ছে। রাত হয়ে গেছে, ঘরের আলো আরামদায়ক হলেও নিহালের চোখ এখনো তীক্ষ্ণ। বাইরের দুনিয়ার চাপ আর দায়িত্বগুলো পুরোপুরি তাকে ছাড়ে না। নিহাল ল্যাপটপ খুলল, স্ক্রিনে ঝলমল করছে ক্লায়েন্টদের নাম আর মিটিং নোট। যদিও বাইরে সে বস্তির সাধারণ ছেলের মতন, এখানে তার আসল পরিচয় এক সফল বিজনেসম্যান, সব প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, সবাই ভাবে আমি সাধারণ ছেলে, কিন্তু আজ রাতের এই মিটিংয়ে সব ঠিক করতে হবে। ক্লায়েন্টরা একে একে কলে যুক্ত হচ্ছে। নিহাল ধীর ও শক্ত কণ্ঠে কথা বলছে, নীরবতা আর দৃঢ়তায় ভরপুর। এই প্রজেক্টের ডেলিভারি সময় মতো হবে কি? নিশ্চয়ই, সব পরিকল্পনা ঠিক আছে, আপনি শুধু রিল্যাক্স করুন, সবকিছু নিয়ন্ত্রণে আছে।
মিটিং চলতে থাকলো। মুহূর্তে মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, নতুন চুক্তি স্বাক্ষর হচ্ছে। অথচ বাইরের দুনিয়া জানে না এই বস্তির ছেলে যেমন একটা ক্ষমতাধর অবস্থায় আছে। মিটিং শেষ হয়ে ল্যাপটপ বন্ধ করলো, নিঃশ্বাস ফেললো। চোখে সামান্য ক্লান্তি, কিন্তু মুখে শান্ত আত্মবিশ্বাস। আজও এক ধাপ এগোলাম। বস্তির ছেলে সেজে থাকা ছেলেটা সবাইকে চমকে দিতে জানে। ভার্সিটির ক্লাসে প্রবেশ করতে নিহালের চোখে একটা অদ্ভুত মনোযোগ। সে পুরাতন জামা পরে এসেছে, জামা কিছুটা ফাঁটা, জুতোও পুরনো। চারপাশে ছাত্ররা যেন এক মুহূর্তে তাকে অবহেলার চোখে দেখল। দেখছো আবার সেই জামাটা? হ্যাঁ, মনে হচ্ছে বাসার খাবারেরই অভাব। নিহাল চুপচাপ হাসি দেয়, কিন্তু চোখে অদৃশ্য আগুন জ্বলছে। কেউ জানে না এই গরিব ছেলেটা রাতের অন্ধকারে বড় বড় কোম্পানির লেনদেনে মিটিং করছে, ব্যবসার চাবিকাঠি তার হাতে। ওরা যতই অপমান করুক, রাতের আলোয় সব সত্যি উন্মুক্ত হবে। শ্রেণীকক্ষে তার সিটের পাশে বসে রিফা তার মিমি হেসে হেসে সব সময় ঠাট্টা করছে। নিহাল কিছু বলে না, শুধু চোখের ভেতর দৃঢ়তা ধরে রাখে। সে জানে একদিন এই অপমানের আড়ালে তার আসল পরিচয় সবাইকে চমকে দেবে। শুধু এখনই সে গরিব ছেলের মুখোশ ধরে রেখেছে, হাসি খুনসুটির আড়ালে তার শক্তি লুকিয়ে রেখেছে। পরের দিন নিহালদের বাড়িতে সকালের আলো ঢুকেছে। বাবার চোখে গুরুতর ভাব। বিজনেসের জন্য তোমাকে আমেরিকা যেতে হবে। ঠিক আছে বাবা, যত দ্রুত সম্ভব যাব। নিহালের ভেতরের উত্তেজনা চোখে চোখে ঝলমল করছে, কিন্তু মুখে সে অদ্ভুত শান্তি ধরে রেখেছে। বাইরের সবাই জানে না এই সাধারণ ছেলে আসলে কতটা শক্তিশালী। রাতের মিটিংয়ের সময় নিহাল সবার সামনে ল্যাপটপ খুলল, তবে এবার মুখে পড়েছে মাস্ক। এনকে, আপনি ঠিকই শুনতে পারছেন। আজকের এজেন্ডা কি? সব ঠিক আছে, আজকের মিটিং এর প্রতিটি পয়েন্ট আমরা কভার করব। মুখে মাস্ক, চোখে দৃঢ়তা। নিহাল যেন এক রহস্যময় ছায়া, যাকে কেউ পুরোপুরি চিনতে পারছে না। ক্লায়েন্টরা মুগ্ধ, তাদের মধ্যে কেউই জানে না এই বস্তির ছেলের ভেতর লুকিয়ে আছে এক শক্তিশালী বিজনেসম্যান। মিটিং শেষে নিহাল ল্যাপটপ বন্ধ করল, মাস্ক সরাতে থাকলো। মুখে হালকা হাসি, কিন্তু চোখে আগুন। আজ রাতও এক ধাপ এগোলাম। আমেরিকা হোক বা ভার্সিটি, সবাইকে দেখাতে হবে সত্যিকারের ক্ষমতা লুকানো যায় না। কয়েকদিনের প্রস্তুতির পর নিহাল আমেরিকা চলে গেল। তার উপস্থিতি পুরোপুরি লুকানো, কেউ ভাবতেই পারবে না সে কোন গুরুত্বপূর্ণ কাজের জন্য যাচ্ছে। প্রায় এক সপ্তাহ পর নিশ্চিত্রভাবে সবকিছু সম্পন্ন করে নিহাল দেশে ফিরে এলো। ক্লাসের পুরনো অপমান, বন্ধুর ঠাট্টা সবই এখন যেন আর আগের মতো প্রভাব ফেলে না। তার চোখে তখন দৃঢ়তা, অভিজ্ঞতা আর এক অদ্ভুত আত্মবিশ্বাস। আমেরিকা হোক বা ভার্সিটি, সত্যিকারের ক্ষমতা লুকানো যায় না। এখন সময় এসেছে ধীরে ধীরে সবাইকে দেখানোর। পরের দিন নিহাল ভার্সিটিতে যাওয়ার জন্য বের হলো। পুরাতন জামা, জুতো আর মুখে স্বাভাবিক চেহারা, সবই আগের মতো। ক্লাসে ঢুকতে বৃষ্টি নজর দিল, চোখে অবাক ভাব আর সামান্য রাগ। এতদিন আসুনি কেন? নিহাল হালকা হাসি দিয়ে উত্তর দিল, মুখে সাধারণ ছেলের ছাপ ধরে রেখে। গরিব মানুষ কাজ করে খেতে হয়, তাই আসতে পারেনি। বৃষ্টি কিছু বলল না, শুধু চোখে কৌতূহল আর অসন্তুষ্টি। কেউ জানে না এই গরিব ছেলে নিহালের ভেতরে লুকানো আছে এক শক্তিশালী বিজনেসম্যানের পরিচয়। নিহাল শান্তভাবে তার সিটে বসল। বাইরের চোখে সব ঠিকঠাক, সাধারণ ছাত্রের মতো, কিন্তু মনেই জানে যে অভিজ্ঞতা ক্ষমতা আমেরিকায় অর্জন করেছে, তা একদিন সবাইকে চমকে দেবে। বৃষ্টি যদি ভাবুক আমি গরিব, একদিন সে বসবে সত্যিকারের শক্তি কোনো লুকানো যায় না। ক্লাস শেষ হয়ে সবাই বের হয়ে গেল, শুধু বৃষ্টি আর নিহাল রুমের পাশে দাঁড়িয়ে আছে। বৃষ্টির চোখে মিশ্র অনুভূতি, কৌতূহল আর অল্প রাগ। আমাকে বন্ধু বানাবে নিহাল? নিহাল একটু হেসে তবে কণ্ঠে স্থিরতা রেখে বলল, আমার মতো গরিব মানুষ তো তোমার পছন্দ না বৃষ্টি, তুমি তো আমাকে অপমান করো। আমি ভুল বুঝতে পারছি, তুমি গরিব হলেও খারাপ না। নিহালের চোখে সামান্য অবাক ভাব। সে চুপচাপ কিছু বলে না, শুধু ধীরে ধীরে মাথা হেলালো। মুখে সাধারণ ছেলের ছাপ, চোখে লুকানো শক্তি, যা কেউ এখনো বুঝতে পারছে না। বৃষ্টি যতই ভাবুক আমি গরিব, একদিন সে বুঝবে সত্যিকারের মূল্য ব্যক্তিত্ব আর শক্তিতে, টাকা পয়সার নয়। বৃষ্টি ক্লাসরুম থেকে বেরিয়ে আসলো, আর রিফা তার মিমি তার পাশে এসে পড়ল। মুখে হাসি, চোখে কৌতূহল আর একটু ঠাট্টা। এই ফকিরের সাথে কি কথা বলিস এত? বুঝি না কেন এত মন দেয় বৃষ্টি। ওর সাথে বন্ধুত্ব করব। রিফা তার মিমি একসাথে হেসে উঠল। এই বস্তির ছেলের সাথে বন্ধুত্ব করবি তুই? তুই তো বড় লোকের মেয়ে, আর ও দেখেছ বস্তির ছেলে। বৃষ্টির চোখে সামান্য অস্বস্তি, কিন্তু সে অদ্ভুত দৃঢ় হয়ে বলল, তুই যা বলো তাই হবে। ও
ওর চরিত্র আমি জানি, টাকা পয়সা নয়, মানুষটার মান সম্মানই গুরুত্বপূর্ণ। রিফাত আর মিমি কিছু বলতে পারল না, শুধু হাসাহাসি করে চোখে কৌতূহল লুকালো। নিহাল দূরে দাঁড়িয়ে এটা দেখে চুপচাপ হাসি দিল, মুখে সাধারণ ছেলের ছাপ, কিন্তু ভেতরে জানে একদিন বৃষ্টি সত্যিকারের তাকে বুঝবে। রাতে ঘুমোলে আলো মৃদু হয়ে আসছে, ঘরে শান্তি, শুধু ঘন্টার খটখট এবং হাওয়ার শব্দ। টেবিলের পাশে নিহালের মা রান্নাঘরের কাজ শেষ করে বসে আছে। অনেক হয়েছে, আর না, এবার পুরাতন জামা কাপড় পরে আর ভার্সিটিতে যাবি না। এত ছদ্মবেশ কেন ধরতে হবে? নিহাল মাথা হেলালো, শান্ত কণ্ঠে উত্তর দিল, মা, ভালো কিছু করতে হলে একটু কষ্ট সহ্য করতে হয়। মায়ের চোখে মিশ্র ভাব, চিন্তা, অভিমান আর সন্তানের প্রতি ভালোবাসা। নিশ্চিদ্রভাবে সে জানে নিহালের এই ছদ্মবেশ শুধু বাইরের জন্য, ভেতরে সে শক্তিশালী এবং দায়িত্বশীল। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর নিহাল তার ল্যাপটপ খুলল। স্ক্রিনে ঝলমল করছে ক্লায়েন্টের নাম আর মিটিং নোট। বাইরের সবাই তাকে বস্তির সাধারণ ছেলে মনে করে, কিন্তু ঘরের এই নিঃশব্দ রাতের আলোতে তার আসল পরিচয় এক সফল বিজনেসম্যান সব প্রকাশ পাচ্ছে। আজও এক ধাপ এগোলাম। শোয়ে বাবুক আমি গরিব, কিন্তু এই রাতের আলোয় সত্যি সবকিছু নিয়ন্ত্রণে আছে। কিছুক্ষণ পর ক্লায়েন্টদের সঙ্গে অনলাইন মিটিং শুরু হলো। নিহাল মুখে মাস্ক পরেছিল, চোখে দৃঢ়তা। মিটিং শেষ করে চুপচাপ ল্যাপটপ বন্ধ করে নিহাল জানলো এখন বিশ্রামের সময়। তবে তার মন এখনো বাইরে, দুনিয়ার চাপ আর দায়িত্বগুলো তার ভেতরে চুপচাপ কাজ করছে। ঘরের শান্তি তাকে স্বস্তি দিচ্ছে, কিন্তু তার চোখে তখনও তীক্ষ্ণতা, কারণ সে জানে সত্যিকারের খেলা শুরু হবে আগামীকাল ভার্সিটিতে। ঘুমের আগে নিহাল একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। ধীরে ধীরে সবাইকে দেখাবো কে আমি। গরিব ছেলের ছদ্মবেশে কেবল আড়াল, কিন্তু শক্তি এবং পরিচয় লুকানো নেই। পরের দিন আবার ভার্সিটির সকাল, বাতাসে হালকা ঠান্ডা, ক্লাসরুমে ছাত্রছাত্রীদের হইচই। নিহাল পুরাতন জামা পরে, মুখে সাধারণ ছেলের ছাপ, চোখে লুকানো শক্তি। বৃষ্টি ক্লাস শেষ হওয়ার পর নিহালের কাছে আসে, চোখে মিশ্র অনুভূতি, কৌতূহল আর অল্প রাগ। আমি কি এতই খারাপ যে তোমার সঙ্গে বন্ধু হওয়া যাবে না? নিহালের মুখে হালকা হাসি, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। আমার মতো গরিবের সঙ্গে বন্ধুত্ব করলে আপনার মান সম্মান নষ্ট হবে। বৃষ্টির চোখে সামান্য বিষয়, সে কিছু বলতে পারল না, শুধু চোখে অদ্ভুত সংকোচ আর কৌতূহল। ক্লাসের বাইরে রিফাত আর মিমি তাদের পাশে এসে পড়ল, মুখে হাসি আর চোখে ঠাট্টা। দেখছি আবার সেই ফকিরের সঙ্গে কথা বলছিস। তুই কি সত্যি ওর সঙ্গে বন্ধু হতে চাস? আমার ইচ্ছে আমি বন্ধুত্ব করব, তোদের কি? নিহাল চুপচাপ তার সিটে ফিরে গেল, চোখে অদৃশ্য আগুন, মুখে সাধারণ ছেলের ছাপ। সে জানে বাইরের সবাই তার আসল পরিচয় জানবে না, একদিন সবাই জানবে আমি কি, তখন পুরো ভার্সিটি খাববে। ক্লাস শেষে বৃষ্টি দূরে দাঁড়িয়ে তার বন্ধুদের দিকে তাকালো, তারপর আবার নিহালের দিকে, কিছুটা লজ্জা, কিছুটা আগ্রহ। হয়তো আমি কিছু ভুল ভাবছিলাম। ওর সঙ্গে বন্ধুত্ব করলে কি সত্যি আমার মান সম্মান নষ্ট হবে? নিহাল ঘরে ফিরে মা বাবার পাশে বসে, তার চোখে ক্লান্তি, কিন্তু মনটা উদ্দীপনায় ভরা। আমেরিকার মিটিং, ক্লাসের ছদ্মবেশ, সবই যেন এক নতুন কৌশল। ধীরে ধীরে সবাইকে দেখাবো কে আমি। বাইরের চোখে গরিব ছেলে, ভেতরে এক শক্তিশালী বিজনেসম্যান। পরের দিন দুপুরে ভার্সিটির ক্যান্টিন। বৃষ্টি কিছুটা রাগ আর কৌতূহল নিয়ে হাজির। নিহাল পুরাতন জামা জুতো পরে সস্তা খাবার কিনে নিজের টেবিলে বসেছে। সবাই হঠাৎ হেসে উঠল। কিছু ছাত্রছাত্রী ফিস ফিস করে বলছে, দেখছো আবার সেই জামাটা। ওহ, গরিবের মতো খাচ্ছে। নিহাল চুপচাপ খাবার খাচ্ছে, চামচ উঠিয়ে হালকা হাসি, মুখে সাধারণ ছেলের ছাপ, চোখে অদৃশ্য আগুন। বৃষ্টি পাশে এসে দাঁড়ালো, চোখে বিরক্তি আর প্রতিবাদ। তুমি প্রতিদিন এসব খাও কেন? ভালো খাবার খেতে হলে কত টাকা লাগে বোঝো না? সব সময় দামি খাবারই কি লাগে? আমি নিজের মতো খাচ্ছি। ছাত্রছাত্রীরা পাশ থেকে হাসাহাসি করছে, কেউ কেউ বলছে দেখছো আবার সে ফকির। কিন্তু নিহাল একদম অচঞ্চল। সে জানে বাইরের চোখে সে শুধু গরিব ছিল, কিন্তু ভেতরে তার শক্তি, অভিজ্ঞতার বিজনেসম্যানের কৌশল লুকানো। আজও এক ধাপ এগোলাম। বাইরের চোখে সবাই ভাবুক আমি সাধারণ, কিন্তু সত্যি শক্তি লুকানো যায় না। ক্যান্টিনের সেই হাওয়ায়, হাসি আর চটুল মন্তব্যের মাঝে নিহাল খেতে খেতে শান্ত, কিন্তু চোখে তীক্ষ্ণতা। বাইরের কেউ জানে না রাতের আলোতে এসে কত বড় দায়িত্ব সামলাচ্ছে। ক্যান্টিনের হইচই আর হাসাহাসির মধ্যে বৃষ্টি তার চোখে অল্প রাগ আর কৌতূহল নিয়ে নিহালের কাছে আসে। আমি কি এত খারাপ যে তোমার সঙ্গে বন্ধু হতে পারবো না? নিহাল ধীরে হেসে কণ্ঠে শান্তি আর দৃঢ়তা নিয়ে বলল, ঠিক আছে, বন্ধুত্ব করলাম। বৃষ্টির চোখে আনন্দের ঝলক, মুখে অল্প হাসি, চোখে উচ্ছ্বাস। সত্যি? ধন্যবাদ নেহাল।
নিহাল সাধাসিধে হাসি দিল, আবার চুপচাপ নিজের খাবার খেতে শুরু করলো। কিন্তু এবার মনটা একটু হালকা। রিফাত আর মিমি পাশ থেকে সব দেখছে। তারা হেসে বলল, ও সত্যি বন্ধুত্ব হচ্ছে। এত বড় লোক মেয়ের সাথে এই গরিবের ছেলের বন্ধুত্ব? বৃষ্টি রিফাত মিমির দিকে অল্প বিরক্তি চেয়ে বলল, থামো, ওর সঙ্গে বন্ধুত্ব করা আমি চাই। নিহাল দূরে বসে তা দেখল। চোখে অদৃশ্য আগুন, মুখে সাধারণ ছেলের ছাপ। ভেতরে জানে বন্ধুত্বের এই ছোট্ট পদক্ষেপ একদিন আরো গভীর সম্পর্কের পথ খুলে দেবে। ধীরে ধীরে সবাই বুঝবে কে আমি। বাইরের চোখে গরিব ছেলের মুখোশ, কিন্তু ভিতরে সত্যিকারের শক্তি। বৃষ্টি খুশি হয়ে নিজের সিটে চলে গেল। মুখে অল্প হাসি, মনে স্বস্তি। এবার সে জানে সত্যিকারের বন্ধুত্ব কখনো টাকা পয়সার মাপে মাপা যায় না। নেহাল সত্যি এক অন্যরকম মানুষ। ক্লাস শেষে বৃষ্টি এবং নিহাল ক্যান্টিনের দিকে হেঁটে যাচ্ছিল, নিশ্চিদ্রভাবে কিছুটা খুশি কিছুটা কৌতূহল। হঠাৎ রিফাত আর মিনি তাদের সামনে এসে দাঁড়ালো, মুখে রাগ আর চোখে ঠাট্টা। এই ছোট লোকের সঙ্গে বন্ধুত্ব করলে তোর সঙ্গে আমাদের বন্ধুত্ব শেষ বৃষ্টি। হ্যাঁ ঠিক বলছে রিফাত, তুই কি সত্যি ওর সঙ্গে বন্ধু হতে চাস? বৃষ্টি চুপচাপ তাদের দিকে তাকালো, এক মুহূর্ত থেমে তারপর ঠান্ডা স্থির কণ্ঠে বলল, তাহলে শেষ করে দাও, আমার কিচ্ছু যায় আসে না। রিফাত আর মিমি কিছু বলতে পারলো না, মুখে রাগ চোখে বিস্ময়। তারা দেখলো বৃষ্টি নিজের সিদ্ধান্তে দৃঢ়। নিহাল কিছু বলতে পারলো না, বলতে গেল না। সে শুধু হালকা হাসলো, চোখে অদৃশ্য আগুন। ধীরে ধীরে সবাই বুঝবে যে সত্যিকারের বন্ধুত্ব কখনো টাকার বা অবস্থার মাপে মাপা যায় না। বাইরের চোখে আমি গরিব ছেলে, কিন্তু ভিতরে শক্তি আর মর্যাদা লুকানো নেই। বৃষ্টি তখন মিষ্টিভাবে হাসলো, মুখে আনন্দ চোখে উচ্ছ্বাস। সে জানে সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়েছে। সত্যি ওর সঙ্গে বন্ধুত্ব আমার কাছে মূল্যবান, টাকা পয়সা বা অবস্থা বিচারের নয়, চরিত্রেই সব কিছু। রিফাত আর মিমি চুপচাপ দূরে চলে গেল। বৃষ্টি নিজেকে হালকা মনে করলো। আর নিহাল অর্থাৎ বাহিরে গরিব ছেলের ছদ্মবেশে থাকা বিজনেসম্যান দূরে দাঁড়িয়ে তাদের দিকে দেখল, মুখে সাধারণ ছেলের হাসি, চোখে লুকানো শক্তি। বন্ধুত্ব এই ছোট পদক্ষেপ একদিন আরো গভীর সম্পর্কের পথ খুলে দেবে। সত্যিকারের মর্যাদা লুকানো যায় না। সেই মুহূর্তে ক্যান্টিনের বাতাসে যেন শান্তি আর অদৃশ্য শক্তির মিশ্রণ। বৃষ্টি খুশি, নিহাল স্থির, এবং বাইরের দুনিয়া এখনো জানে না এই সাধারণ ছেলে আসলে কতটা শক্তিশালী। ভার্সিটি শেষ, ছাত্রছাত্রীরা বের হয়ে আসছে। বৃষ্টি নিহালের পাশে এগিয়ে আসে, চোখে অল্প হাসি আর সামান্য লাজুক কৌতূহল। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দেই। নিহাল ঠোঁটের কোণে হালকা হাসি ধরে বলল, আমার বস্তিতে তোমার এত বড় গাড়ি ঢুকবে না, আমি হেঁটে চলে যাব। বৃষ্টি কিছুটা হতাশ, কিছুটা হাসে, মুখে অদ্ভুত উচ্ছ্বাস নিয়ে বিদায় নিল। বৃষ্টি চলে গেল, গাড়ির ভেতরে ঢুকে চলল। নিহাল সামান্য দূরে দাঁড়িয়ে তাকালো। ভার্সিটির গেট পেরিয়ে নিহাল যখন কিছুটা দূরে এলো, হঠাৎ দেখলো তার গাড়ি দাঁড়িয়ে আছে। চোখে অল্প বিস্ময়, মুখে স্বাভাবিক ছেলের ছাপ। নিহাল চুপচাপ গাড়িতে উঠে বসলো, ল্যাপটপ ব্যাগ সামলে হালকা নিঃশ্বাস ফেলল। ধীরে ধীরে সবকিছু ঠিকঠাক হবে। বাইরের চোখে আমি সাধারণ ছেলে, কিন্তু ভিতরের দায়িত্ব আর শক্তি লুকানো নেই। গাড়ি রাস্তায় চলল। নিহালের চোখে এখন দৃঢ়তা। সে জানে অফিসের কাজ আজও গুরুত্বপূর্ণ। বাইরের দুনিয়া ভাবুক যে গরিব ছেলেটা সাধারণ জীবন যাপন করছে, কিন্তু ভেতরে তার এক শক্তিশালী বিজনেসম্যানের পরিচয় লুকানো। গাড়ি শহরের রাস্তা পেরিয়ে অফিসের দিকে এগোচ্ছে। নিহাল চুপচাপ চিন্তায়, পরিকল্পনায়, নতুন চুক্তি, নতুন দায়িত্ব, সবই তার সবই তার মননে। বাইরের দুনিয়া জানে না রাতের আলো, ক্যান্টিনের ছোট গল্প, সব মিলিয়ে এই সাধারণ ছেলের ভেতরে এক শক্তিশালী পৃথিবী লুকানো। এত বড় বিজনেসম্যান হয়ে আমি শুধু ছদ্মবেশে থাকছি মানুষ চেনার জন্য। টাকা না থাকলে মানুষ কেমন ব্যবহার করে সেটা দেখার জন্য। টাকা ছাড়া কারো মূল্য নেই পৃথিবীতে, তা আবার প্রমাণ সহ দেখলাম। রাত গভীর। অফিস থেকে বাসায় ফিরে নিহাল চুপচাপ নিজের রুমে বসে আছে। ল্যাপটপের আলো নিভিয়ে দিল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনের নাম ভেসে উঠল জুবায়ের, সিঙ্গাপুর। নিহাল ফোন রিসিভ করলো। কিরে ভাই, তোর ছদ্মবেশ কি শেষ হলো নাকি এখনো গরিব সেজে ঘুরছিস? না রে, এখনো কিছুদিন চালিয়ে যেতে হবে, তবে খুব বেশি দেরি নেই, সব শীঘ্রই শেষ হয়ে যাবে। দারুণ, তোকে দেখলে অবাক লাগে। দেশের টপ কোটিপতি হয়ে আবার বস্তির ছেলে সেজে ভার্সিটি ঘুরছিস, এত ধৈর্য কেমনে রাখিস? ধৈর্য আসল শক্তি রাহাত। আমার প্ল্যান শেষ হলে সবাই নিজে থেকেই বুঝবে আমি আসলে কে। এখন শুধু সময়ের অপেক্ষা। জুবায়ের কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হঠাৎ হেসে উঠল। তুই বদলাইসনি একটু, ছোটবেলা থেকেই এমন। যা ঠিক করিস তা করেই ছাড়িস। আচ্ছা, আমেরিকা ট্যুর কেমন গেল? শুনলাম দারুণ কিছু প্রজেক্টে ক্লোজ করেছিস।
হ্যাঁ, সব ঠিক হয়েছে। এবার দেশে বসে কাজ চালাবো, তোকে শীঘ্রই আপডেট দেব। ঠিক আছে ভাই, শুধু ভুলে যাস না, সবার আগে তোর আসল চেহারাটা আমিই দেখতে চাই। চিন্তা করিস না, সময় হলে তোকে সবার আগে জানাবো। কিছুক্ষণ তারা পুরনো দিনের গল্প করে, একে অপরকে মিস করার কথা বলে। তারপর ফোন কেটে দিল। নিহাল ফোন টেবিলে রাখলো, জানলার পাশে দাঁড়িয়ে গভীরভাবে তাকিয়ে থাকলো শহরের দিকে, মুখে এক রহস্যময় হাসি। আর মাত্র কিছুদিন, তারপর সবাই চিনবে আসলে নিহালকে। পরদিন বিকেলে ভার্সিটির ক্যান্টিনে নিরিবিলি এক কোণে বসে আছে নিহাল আর বৃষ্টি। চারপাশে ছাত্রছাত্রীদের আড্ডা, কিন্তু এই দুজন যেন নিজেদের আলাদা জগতে কথা বলছে। নিহাল চা হাতে নিয়ে হালকা হাসি দিয়ে বলে, তুমি পড়াশোনা শেষ করে কি হতে চাও বৃষ্টি? আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, কারো উপর নির্ভর করতে চাই না। চাকরি করে নিজের পরিচয় গড়তে চাই। এত বড় লোক হয়ে চাকরি করতে চাও? হ্যাঁ চাই। আমার ইচ্ছে আমি বড় কোম্পানিতে চাকরি করব। কোন কোম্পানিতে করতে চাও? আমার স্বপ্ন হলো এনকে কোম্পানিতে চাকরি করা। দেশের নাম্বার 1 কোম্পানি এটা, যেখানে চাকরি করতে পারলে মনে হবে আমি সত্যি কিছু করতে পেরেছি। বৃষ্টির চোখে ঝলমল করছে দৃঢ়তার স্বপ্ন, কিন্তু ঠিক সেই মুহূর্তে নিহালের মনে ঝড় বইতে শুরু করলো। এনকে কোম্পানি? এই কোম্পানির মালিক আমি, অথচ কেউ জানে না। বৃষ্টি জানলে কি করবে? এখন যদি বলি বিশ্বাস করবে না। মুখে শান্ত হাসি রেখে নিহাল চা খেলো, যেন কিছুই হয়নি। ভালো কথা, আশা করি তুমি যা চাইছো তা একদিন অবশ্যই হবে। অবশ্যই হবে, আমি কখনো স্বপ্ন ভাঙতে দিই না। কথার ভেতরে নিহাল চুপচাপ হাসলো, চোখে অদ্ভুত রহস্য, ভেতরে আগুনের মতো আত্মবিশ্বাস। বৃষ্টি, তুমি জানো না যার কোম্পানিতে চাকরি করার স্বপ্ন দেখছো সেই আমি তোমার সামনে বসে আছি, তবে সবকিছু জানার সময় এখনো আসেনি। কয়েকদিন পর সকাল সকাল বৃষ্টি রেডি হলো, চোখে স্বপ্ন, মনে দৃঢ়তা। আজ তার ইন্টারভিউ এনকে কোম্পানিতে, দেশের নাম্বার 1 কোম্পানিতে চাকরি করার সুযোগ। এটা তার জীবনের বড় মুহূর্ত। বৃষ্টি আয়নায় তাকালো, ঠোঁটে আত্মবিশ্বাসী হাসি। আজ প্রমাণ করতে হবে আমি নিজের যোগ্যতায় কিছু করতে পারি। অন্যদিকে এনকে কোম্পানির হেডকোয়ার্টারে এক আলাদা উত্তেজনা। বিশাল কনফারেন্স রুমে চেয়ারগুলো সোজা করে রাখা, টেবিলে ফাইল সাজানো, আর সেই টেবিলের শীর্ষ আসনে বসে আছেন নিহাল। মুখে মাস্ক, চোখে রহস্যময় চশমা, কেউ বুঝতেই পারছে না এই সেই গরিব সেজে থাকা ভার্সিটির ছেলে। আজ বৃষ্টি আসবে, কিন্তু তাকে কিছুই বুঝতে দেওয়া যাবে না। সে ভাবুক আমি শুধু ইন্টারভিউ বোর্ডের একজন কর্মকর্তা। দরজা খুলে বৃষ্টি প্রবেশ করলো। ফর্মাল পোশাকে সেজে এসেছে, কিন্তু চোখে স্বপ্ন আর সাহস স্পষ্ট। ইন্টারভিউ বোর্ডের আরেক সদস্য। আসুন বসুন, আপনার সিভি আমরা দেখেছি, এখন কয়েকটা প্রশ্ন করব। প্রশ্ন উত্তর চলতে লাগলো। বৃষ্টি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিচ্ছে, কখনো হাসছে, কখনো ভেবে বলছে। বোর্ডের সবাই সন্তুষ্টির দৃষ্টি বিনিময় করছে। নিহাল চুপচাপ শুনছে, মাঝে মাঝে দু একটা প্রশ্ন করছে, কণ্ঠটা ভারী করে যেন চেনা না যায়। যদি এনকে কোম্পানিতে সুযোগ পান, আপনি কোম্পানিকে কিভাবে এগিয়ে নিতে চান? আমি চাই আমার কাজ দিয়ে প্রমাণ করতে আমি শুধু নিজের জন্য না, কোম্পানির জন্য সেরা দিতে পারি। আমার স্বপ্ন এনকে হোক আরও আন্তর্জাতিক মানের ব্র্যান্ড। নিহালের চোখে এক মুহূর্তের জন্য প্রশান্তির হাসি এলো, তবে মুখোশের আড়ালে সেটা কেউ দেখলো না। বৃষ্টি, তুমি জানো না এই কোম্পানি ইতিমধ্যে আন্তর্জাতিক, আর তুমি জানো না এই কোম্পানির মালিক এখন তোমার সামনে বসে আছে। ইন্টারভিউ শেষ হলো। বোর্ডের সদস্যরা মাথা নেড়ে সন্তুষ্টি প্রকাশ করলো। ইন্টারভিউ বোর্ডের আরেক সদস্য। ধন্যবাদ মিস বৃষ্টি, আপনি যেতে পারেন। বৃষ্টি উঠে দাঁড়ালো, মাথা নত করে সবার প্রতি কৃতজ্ঞতা জানালো। এক ঝলক তাকালো নিহালের দিকে, কিন্তু মুখোশ আর চশমার আড়ালে কিছুই বোঝা গেল না। সে রুম থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই নিহাল হালকা নিঃশ্বাস ফেলল। আজ তাকে দেখে মনে হলো সে সত্যি নিজের যোগ্যতায় বড় কিছু করতে পারবে, তবে এখনো জানবে না এই এনকে কোম্পানির আসল মালিককে। সময় হলে সব বলবো। রুমের ভেতরে নিস্তব্ধতা, আর বাইরে বৃষ্টি বেরিয়ে দাঁড়িয়ে আছে, মনে আশা আর উত্তেজনা। কোনোভাবেই সে বুঝতেই পারল না তার স্বপ্নের কোম্পানির মালিক আর সে গরিব সেজে থাকা সহপাঠী একই মানুষ। পরের দিন ভোরের আলোয় ক্যাম্পাস জমে উঠেছে। ভার্সিটির আঙিনা ভরে আছে ছাত্রছাত্রীদের কোলাহলে। বৃষ্টি মুখে হালকা হাসি, চোখে লুকানো উত্তেজনা নিয়ে ক্লাসরুমে প্রবেশ করল। সে চুপচাপ গিয়ে বসল নিহালের পাশে। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলল, জানো নিহাল, গতকাল আমি এনকে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি। চাকরি হবে কি না আল্লাহই ভালো জানেন। নিহাল একটু অবাক হওয়ার ভান করল, আস্তে করে তাকালো বৃষ্টির দিকে। ঠোঁটে সাধারণ ছেলের মতো নিরীহ হাসি ফুটিয়ে তুলল, বলল, যদি ভালো উত্তর দিয়ে থাকো তাহলে অবশ্যই হবে। কোম্পানিগুলো সবসময় মেধাকে গুরুত্ব দেয়। বৃষ্টির চোখ ঝলে উঠল আশার আলোয়। মাথা নেড়ে ছোট্ট করে বলল, ইস,
যদি চাকরিটা পাই আমার স্বপ্ন এক ধাপ এগিয়ে যাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবো। বৃষ্টি চুপ করে জানলার বাইরে তাকালো আর নিহাল মনে মনে হেসে উঠল। তুমি জানো না বৃষ্টি, এই ইন্টারভিউ বোর্ডের সামনে আমি বসেছিলাম। তোমার উত্তরগুলো আমার মন ছুঁয়ে গেছে। তোমার চাকরিটা হবারই কথা, শুধু সময় হলে তুমি সত্যিটা জানতে পারবে। ক্লাস চলতে লাগলো, কিন্তু বৃষ্টির মন বারবার ফিরে যাচ্ছে এনকে কোম্পানির দিকে। চাকরিটা হবে কি হবে না সে ভাবনায়। আর পাশে বসে থাকা নিহাল মুখে গরিব ছেলের সরলতা নিয়ে ভেতরে ভেতরে হাসছে, কারণ উত্তরটা সে আগেই জানে। হঠাৎ বৃষ্টির মোবাইল কেঁপে উঠল। সে তাকাতেই দেখলো এনকে কোম্পানি থেকে মেইল এসেছে। চোখ বড় বড় করে দ্রুত মেইল ওপেন করলো। চোখের সামনে লেখা, কংগ্রেচুলেশনস, ইউ আর সিলেক্টেড ফর দ্য পজিশন। বৃষ্টির চোখ ঝলমল করে উঠল, ঠোঁটে আনন্দের হাসি ছড়িয়ে পড়ল। ইয়াস, আমার হয়ে গেছে, চাকরি হয়ে গেছে। আনন্দে নিজের অজান্তে পাশের চেয়ার থেকে উঠে নিহালকে শক্ত করে জড়িয়ে ধরল। ক্লাসের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। নিহাল মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু মুখে হালকা রহস্যময় হাসি ফুটে উঠল। কিছু সেকেন্ড পরেই বৃষ্টি হঠাৎ সচেতন হলো সে কি করলো। দ্রুত সরে দাঁড়ালো, মুখ লাল হয়ে উঠল লজ্জায়। সরি, আমি খুশিতে ভুলে গিয়েছিলাম। নিহাল শান্তভাবে তাকিয়ে বলল, এত খুশি হলে ভুল হতেই পারে। অভিনন্দন বৃষ্টি, তুমি পারবে। বৃষ্টি লজ্জায় মাথা নিচু করল, কিন্তু চোখের কোণে এখনো আনন্দের অশ্রু চিকচিক করছে। আমার স্বপ্নের প্রথম ধাপটা পূরণ হলো, তবে কেন যেন মনে হচ্ছে নিহাল আমার আনন্দে আমার চেয়েও বেশি খুশি। আর পাশে বসে থাকা নিহালের মনে ভেসে উঠল ভিন্ন রকম ভাবনা। তুমি জানো না বৃষ্টি, আজ তোমার চাকরি হওয়ার পেছনে আমি ছিলাম। তবে এখনই সত্যিটা বলবো না, সময় হলে তুমি নিজেই জানতে পারবে। ক্লাস শেষ হতেই সবাই ব্যাগ গুছিয়ে বেরিয়ে আসছে। বৃষ্টির চোখে তখনও ঝিলমিলে আনন্দ, ঠোঁটে চাপা হাসি। হঠাৎ সামনে এসে দাঁড়ালো মিমি আর রিফাত। কি রে বৃষ্টি, আজ এত খুশি খুশি ভাব কিসের? কোনো রাজপুত্র কি প্রপোজ করলো নাকি? না হয় ফকিরের সাথে কিছু ঘটেছে। বৃষ্টি মুচকি হাসি দিল, তাদের চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, তোরা হাসিস না, আমি খুশি কারণ আমি এনকে কোম্পানিতে চাকরি পেয়ে গেছি। রিফাত আর মিমি প্রথমে হতবাক হয়ে একে অপরের দিকে তাকালো, তারপর হেসে ফেলল। সত্যি দারুণ তো, দেশের নাম্বার 1 কোম্পানি। বাহ, কংগ্রেচুলেশনস বৃষ্টি। আমরা তো ভেবেছিলাম তুই হয়তো শুধু স্বপ্নই দেখবি। বৃষ্টি খুশিতে মাথা নিচু করল, তবে তার চোখে তখনও গর্ব আর আনন্দের দীপ্তি। যা চাইছিলাম আল্লাহ সেটা দিয়ে দিলেন। এখন প্রমাণ করব আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। পাশে দাঁড়িয়ে থাকা নিহাল সব দেখছিল। মুখে সে সাধারণ গরিব ছাত্রের ছাপ ধরে রেখেছিল, কিন্তু চোখে ফুটে উঠল এক অদ্ভুত শান্তি। তুমি জানো না বৃষ্টি, তোমার এই স্বপ্ন পূরণে সে তো আমি। সেদিন সন্ধ্যায় বৃষ্টি বাড়ি ফিরে আনন্দে উচ্ছ্বাস নিয়ে বাবার ঘরে ঢুকল। মুখে খুশির আলো, চোখে স্বপ্নের ঝিলিক। বাবা, একটা সুখবর আছে, আমি এনকে কোম্পানিতে চাকরি পেয়ে গেছি। বৃষ্টির বাবা কাগজ পড়ছিলেন। খবর শুনিয়ে চশমা নামিয়ে অবাক দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। কি বলছো? আমাদের এত বড় ব্যবসা, এত সম্পদ থাকতে তোমাকে চাকরি করতে হবে, এর কোনো মানে আছে? বৃষ্টি শান্ত স্বরে কিন্তু দৃঢ়ভাবে উত্তর দিল, বাবা, এটা আমার স্বপ্ন। ছোটবেলা থেকে শুনতাম দেশের নাম্বার 1 কোম্পানি এনকে। আজ সেখানে কাজ করার সুযোগ পেয়েছি। আমি নিজের যোগ্যতায় দাঁড়াতে চাই, শুধু বাবার নামের ছায়া নয়। বাবা কিছুক্ষণ চুপ করে মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। চোখে রাগ থাকলেও ভেতরে ভেতরে গর্ব ফুটে উঠেছিল। তুমি বুঝছো কি বলছো? ব্যবসা পেলে চাকরি করবে, এটা মেনে নিতে পারছি না। বৃষ্টির চোখ ভিজে উঠল, কিন্তু কণ্ঠ কাঁপল না। বাবা, আমি কারো অবলম্বন হয়ে থাকতে চাই না। নিজের স্বপ্ন, নিজের পায়ে দাঁড়াতে চাই। আপনি যদি না চান তবুও আমি এই সুযোগ ছাড়ব না। কিছুক্ষণ নীরবতা, তারপর বাবা ধীরে ধীরে চেয়ার থেকে উঠে এসে মেয়ের মাথায় হাত রাখলেন। হ্যাঁ রে, স্বপ্নের সামনে বাবা রাগ টিকতে পারে না। যা ভালো হয় তাই করো, আমি আছি তোমার পাশে। বৃষ্টি বাবার হাত ধরে চোখ ভিজিয়ে দিল, মনে মনে প্রার্থনা করল, ধন্যবাদ আল্লাহ, স্বপ্ন পূরণের পথে আমার বাবা আমার পাশে দাঁড়ালেন। পরদিন বিকেলে ভার্সিটির ক্যান্টিনের নিরিবিলি এক কোণে বসে আছে নিহাল। সামনে সস্তা এক কাপ চা, সাথে বিস্কুট। চারপাশে হইচই চলছে, তবুও তার মন অন্য খালে। অফিসের নতুন প্রজেক্ট, বিদেশি ক্লায়েন্টদের মেইল আর পরবর্তী মিটিংয়ের প্রস্তুতিতে। কিছুক্ষণ পর বৃষ্টি এসে চুপচাপ তার বিপরীতে বসল। চোখে প্রশ্ন, মুখে হালকা অভিমান।
তোকে কিছু জিজ্ঞাসা করতে চাই নিহাল। বলো। তুই এতদিন কোথায় ছিলি? মাঝে মাঝে হঠাৎ হঠাৎ গায়েব হয়ে যাস কেন? তোর মতো গরিব ছেলেও কি এত ব্যস্ত থাকে? নিহাল হালকা হাসি দিল, চুপচাপ বিস্কুট ভেঙে চায়ে চুবিয়ে খেতে লাগলো। তারপর খুব শান্ত স্বরে উত্তর দিল, গরিব মানুষ হলে কি ব্যস্ত থাকা যায় না? কাজ করতে হয়, রোজগার না করলে সংসার চলবে কিভাবে? বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে তখনও সন্দেহ, কিন্তু সাথে এক ধরনের আকর্ষণ, যেন বোঝে এই ছেলেটার ভেতরে আরও কিছু আছে যা সে বুঝতে পারছে না। তোকে দেখে মনে হয় তুই অন্যরকম। আমি খুবই সাধারণ। বৃষ্টি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই রিফাত আর মিমি তাদের টেবিলের কাছে এসে দাঁড়ালো। ও আবার এই ফকিরের সাথে বসে আছিস? হ্যাঁ, আমাদের জায়গায় বসে ফকির চা খাচ্ছে আর তুই তার সাথে আড্ডা দিচ্ছিস। বৃষ্টি বিরক্ত হয়ে দুজনের দিকে তাকালো, তার কণ্ঠে বিরক্তি স্পষ্ট। তোদের এসব কথা ভালো লাগে না আমার। বন্ধুত্ব করার জন্য আমি কারো অনুমতি চাইনি। রিফাত আর মিমি একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল, তবুও কিছু না বলে সরে গেল। নিহাল নিরুত্তাপ, শুধু চোখের কোণে অদৃশ্য এক তীক্ষ্ণতা। ধীরে ধীরে বৃষ্টি বুঝবে, ও একদিন নিজে থেকেই আমার আসল চেহারা দেখতে চাইবে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর নিহালের ফোন বেজে উঠল। সে দ্রুত ফোন হাতে নিল। স্ক্রিনে নাম ভেসে উঠল মিস্টার অ্যালেন, ইউএসএ ক্লায়েন্ট। সাথে সাথেই চেহারা বদলে গেল, চোখে দৃঢ়তা, কণ্ঠে গাম্ভীর্য। হ্যালো মিস্টার অ্যালেন, ইয়েস এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। বৃষ্টি অবাক হয়ে তাকিয়ে রইল। এই সাধারণ গরিব ছেলের মতো দেখতে নিহাল ইংরেজিতে এত সাবলীলভাবে কথা বলছে দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ফোনে নিহালের স্বর, দেহভঙ্গি সব কিছুই একেবারে অন্যরকম। কিছুক্ষণ পর ফোন রেখে বৃষ্টির চোখে চোখ রেখে শুধু হেসে ফেলল। এমনি প্র্যাকটিস করছিলাম আর কি। বৃষ্টি নির্বাক হয়ে রইল। সে আর কিছু বলতে পারল না, শুধু মনে মনে ভাবল, এই ছেলে কি আসলে সাধারণ, নাকি ওর ভিতরে কিছু লুকানো আছে? নিহাল দাঁড়িয়ে উঠে ক্যান্টিন থেকে বের হয়ে গেল। তার পদক্ষেপ ছিল আত্মবিশ্বাসী, যেন প্রতিটি পদক্ষেপে সে এগিয়ে যাচ্ছে আরো বড় এক সত্যের দিকে। সময় আসছে, সবাই চিনবে আমাকে, এখন শুধু ধৈর্য ধরতে হবে। বৃষ্টি টেবিলে বসে রইল, তার চোখে তখন কৌতূহল, বিস্ময় আর এক অজানার টান। বৃষ্টি দেশের নাম করা এনকে গ্রুপে জয়েন করেছে। প্রথম দিনের সকালেই সে রেডি হয়ে বিশাল গ্লাস টাওয়ার অফিসে হাজির হলো। অফিসে ঢুকে চারপাশ দেখে বৃষ্টি অবাক। যতদূর চোখ যায় কেবল আধুনিক সাজসজ্জা, দামি আসবাবপত্র, গাম্ভীর্যে ভরা ব্যস্ত পরিবেশ। রিসেপশনে বসা মেয়ে তার নাম লিখে ভেতরে ঢুকতে দিল। আজ আপনাদের নতুন কর্মীদের চেয়ারম্যান স্যার নিজে ওয়েলকাম জানাবেন। সবাই কনফারেন্স রুমে বসে অপেক্ষা করছে। হঠাৎ দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন এক লম্বা পরিপাটি স্যুট পরা ভদ্রলোক, মুখে কালো মাস্ক, চোখে শিফট। সবাই দাঁড়ান, উনি আমাদের চেয়ারম্যান মিস্টার এনকে। রুম নিস্তব্ধ হয়ে গেল। বৃষ্টি অবাক হয়ে তাকিয়ে রইল। মানুষটার চোখে অদ্ভুত দৃঢ়তা, কণ্ঠস্বর গম্ভীর। আমাদের কোম্পানি কর্মীদের পরিবারের মতো মানে, এখানে কাজ করতে হলে শৃঙ্খলা আর সততা সবচেয়ে বড় শর্ত। বৃষ্টি কণ্ঠস্বর শুনে চমকে উঠল। কোথায় যেন শুনেছে কণ্ঠ, অচেনা অথচ পরিচিত মনে হচ্ছে, কিন্তু মাস্কের কারণে মুখ বোঝা গেল না। মিটিং শেষে সবাই করতালি দিয়ে বেরিয়ে গেল। বৃষ্টি চুপচাপ দাঁড়িয়ে রইল। এই কণ্ঠ তো একেবারে সেই গরিব ছেলেটার মতো, কিন্তু এ কিভাবে সম্ভব? দেশের টপ কোম্পানির চেয়ারম্যান আর কলেজের ফকিরের মতো থাকা সেই ছেলে দুটো কি এক হতে পারে? ঠিক তখনই মিস্টার এনকে, আসলে নিহাল, তার দিকে এক ঝলক তাকালেন। চোখাচোখি হতে বৃষ্টি দম বন্ধ হয়ে গেল, কিন্তু পরক্ষণেই তিনি মুখ ঘুরিয়ে বেরিয়ে গেলেন। না না, আমি হয়তো ভুল করছি। চেয়ারম্যান স্যারকে কেউ আসলে ভালোভাবে দেখেনি, তিনি সবসময় মাস্ক পরে থাকেন। তাহলে আমি কেমন করে ভাবলাম ও? কিন্তু বৃষ্টির মনে একরাশ কৌতূহল জন্ম নিল। পরের দিন বৃষ্টি আবার ভার্সিটিতে এলো। মনটা কেমন অস্থির। গতকাল এনকে কোম্পানি চেয়ারম্যানের কণ্ঠ শুনে তার মাথায় এখনও ঝড় বইছে। ঠিক তখনই ক্লাসের সামনে সে দেখল নিহালকে। আগের মতোই সস্তা জামা কাপড়, পুরনো স্যান্ডেল আর ঝাপসা ব্যাগ কাঁধে। সহপাঠীরা ওকে দেখে হেসে ফিসফিস করছে। আরে এ আবার কেমন পোশাক পরে ক্লাসে আসে? হা হা হা, মনে হয় জামার দোকানে ডিসকাউন্ট লেগেছিল। এসব শুনে বৃষ্টি বিরক্ত হলো। সে এগিয়ে গিয়ে সরাসরি নিহালের সামনে দাঁড়ালো। নিহাল, তোমার সাথে কথা আছে। বলো। তুমি কেন এভাবে পুরনো জামা কাপড় পরে আছো? দেখো সবাই হাসাহাসি করে, আমার ভালো লাগে না। চলো, আমি তোমার জন্য নতুন ড্রেস কিনে দেব। নিহাল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে মাথা নিচু করে রইল। বলল,
বৃষ্টি, আমি গরিব মানুষ, আমার সামর্থ্য নেই দামি ড্রেস কেনার। তোমার কষ্ট হবে না তো? বৃষ্টি একদম গম্ভীর হয়ে গেল। শোনো, বন্ধুর জন্য কিছু করলে সেটা কষ্ট নয়, সেটা ভালোবাসা। তুমি আমার সাথে চলো। চারপাশে যারা দাঁড়িয়েছিল তারা অবাক হয়ে গেল। বৃষ্টি নিজে থেকে এমনভাবে নিহালের পাশে দাঁড়াবে এটা কেউ ভাবেনি। আমার পাশে দাঁড়ানোর সাহসটা কেবল বৃষ্টির আছে, কিন্তু সময় আসুক তখনই অবাক হবে। বৃষ্টি তখনও বুঝতে পারছে না যার জন্য সে নতুন ড্রেস কিনতে চাইছে সে ছেলেটাই আসলে দেশের অন্যতম ধনী বিজনেসম্যান। ক্লাস শেষে বৃষ্টি সরাসরি নিহালকে টেনে নিয়ে গেল মার্কেটে। আরে বৃষ্টি, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমার যাওয়ার জায়গা না এগুলা। চুপ করে আমার সাথে চলো, আমি যা বলবো তাই হবে। কিছুক্ষণ পর তারা ঢুকে পড়লো নামকরা একটা শপিং মলে। চারপাশে ঝলমলে আলো, দামি দামি ড্রেস ঝুলছে। নিহাল একটু অস্বস্তি নিয়ে চারপাশ দেখলো। বৃষ্টি, আমি এখানে মানাই না, এসব জামা আমার জন্য না, আর দামও অনেক বেশি। মানবে কি না সেটা আমি ঠিক করব, আর দাম নিয়ে চিন্তা নেই, আমি দেব। বলে বৃষ্টি সরাসরি এক্সিকিউটিভ ড্রেসের সেকশনে ঢুকে পড়লো। একে একে কয়েকটা শার্ট আর প্যান্ট বের করে এনে নিহালের হাতে ধরিয়ে দিল। এটা ট্রাই করে দেখো। না বৃষ্টি, আমি এসব নিতে পারবো না, আমি গরিব, আমাকে মানাবে না। বন্ধুর মুখে আমি এই কথা শুনতে চাই না। আমি বলেছি তুমি নেবে মানে নেবে। এখন যাও, ট্রায়াল রুমে ঢুকো। বাধ্য হয়ে নিহাল ড্রেস পরে বের হলো। সাদা শার্ট, ব্ল্যাক ফর্মাল প্যান্ট, সাথে একটা ব্লেজার। মুহূর্তেই পুরো চেহারাটা বদলে গেল। সাধারণ গরিব ছেলের মতো লাগছে না, বরং ভদ্র, রুচিশীল আর অসাধারণ স্মার্ট লাগছে। ওয়াও নিহাল, তোমাকে একেবারে অন্যরকম মানুষ মনে হচ্ছে। বিশ্বাস করো, তুমি চাইলে অনেক কিছু হতে পারো। নিহাল শুধু মুচকি হাসি দিল। ভেতরে ভেতরে সে বুঝেছে এটাই তার আসল রূপ, কিন্তু এখনো সময় হয়নি সেটা জানানোর। যদি তুমি এত জোর করো তবে রাখলাম, কিন্তু শুধু তোমার জন্য। এটাই তো চাই, এখন থেকে এসবই পড়বে তুমি। শপিং শেষ করে দুজনে বের হলো। দোকান থেকে বের হওয়ার সময় নিহালের চোখে এক ঝলক রহস্যময় দীপ্তি ফুটল। তুমি আমার জন্য এতটা করলে, তবে সময় আসলে আমি এমন কিছু করবো যা তুমি কল্পনা করনি। পরের দিন নিহাল বৃষ্টির জোড়াজুড়িতে কেনা নতুন ড্রেস পরে ভার্সিটিতে এলো। সাদা শার্ট, ব্ল্যাক প্যান্ট, দেখতে একেবারে নতুন একজন মানুষের মতো লাগছে। প্রথমে সবাই একটু অবাক হয়ে তাকালো, তারপরে হাসাহাসি শুরু হয়ে গেল। আরে দেখ, বাদরের গলায় মুক্তোর মালা। যতই নতুন জামা পর, তুই ফকিরই থাকবি। জামা পাল্টেছে ঠিকই, কিন্তু চেহারা ফকির ভাব তো যায়নি। সবাই হেসে লুটুপুটি খাচ্ছে। নিহাল কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বৃষ্টি এগিয়ে এসে ক্ষিপ্ত স্বরে বলল, তোমাদের কি সমস্যা বলো তো? পুরনো ড্রেস পরলে হাসাহাসি, এখন নতুন পরলো আবারও হাসাহাসি। মানুষের কি নিজের মতো করে বাঁচার অধিকার নেই? আরে আমরা তো মজা করছি। না, এটা মজা নয়, এটা অপমান। মনে রেখো, মানুষের মূল্য জামা কাপড়ে না, তার চরিত্রে। আর তোমরা যদি ওকে অপমান করো তবে আমাকেও করতে হবে। হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। এত দৃঢ়ভাবে কেউ ওদের জবাব দেয়নি আগে। বৃষ্টির চোখে চোখ পড়তে কয়েকজন মাথা নিচু করে সরে গেল। নিহাল পাশে দাঁড়িয়ে মৃদু হাসল শুধু। ধন্যবাদ বৃষ্টি। ধন্যবাদ দিতে হবে না, আমি শুধু অন্যায় সহ্য করতে পারি না। ভেতরে ভেতরে নিহালের মন ভরে গেল। যখন সবাই আমাকে তুচ্ছ করলো তখন শুধু তুমি আমার পাশে দাঁড়ালে বৃষ্টি। একদিন আমি প্রমাণ করব আমি ফকির নই, বরং সবার উপরে আমি। বিকেলবেলা ক্লাস শেষ হওয়ার পর বৃষ্টি আর নিহাল ক্যাম্পাসের একপাশে বটগাছের ছায়ায় বসে আছে। চারপাশে হালকা বাতাস বইছে, ছাত্রছাত্রীদের ভিড় কমে এসেছে। জানো নিহাল, আজ তোমাকে অন্যরকম লাগছে। অন্যরকম? কিসের জন্য? জানি না, হয়তো নতুন ড্রেসের জন্য, আবার হয়তো তোমার হাসিটা অন্যরকম লাগছে। বৃষ্টি কথাটা বলে চুপ করে রইল। তার চোখ বারবার নিহালের মুখের দিকে চলে যাচ্ছে। সাদা শার্টে হালকা ছুলে বাতাস লেগে ওকে যেন আরো সুন্দর লাগছে। নিহাল নিচু স্বরে কিছু বলছিল, বৃষ্টি শুনছিল ঠিকই, কিন্তু তার মন অন্যখানে। সে শুধু নিহালের চোখে তাকিয়ে আছে। সে চোখে অদ্ভুত গভীরতা, অদ্ভুত শান্তি। কেন জানি না, ওকে দেখলে মনে হয় সারাদিন তাকিয়ে থাকি। আগে তো কখনো এমন লাগেনি। এই কেমন অনুভূতি? কি হলো, এভাবে চুপ করে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, না না, কিছু না। বৃষ্টি তাড়াহুড়ো করে চোখ ফিরিয়ে নিল, কিন্তু তার গাল হালকা লাল হয়ে উঠেছে। নিহাল সেটা টের পেলেও কিছু বলল না, শুধু মৃদু হাসি দিল। ওকে যতই গরিব মনে করি, তবুও ওর মধ্যে অন্যরকম কিছু আছে যেটা অন্য কারো মধ্যে দেখি না। ওকে দেখলেই কেন জানি মনটা ভরে যায়।
প্রথমবারের মতো বৃষ্টির ভেতরে অচেনা এক অনুভূতি জাগলো, কোনো এক নীরব ভালো লাগার শুরু। পরের দিন বিকেলে ক্যাম্পাস। বৃষ্টি দূর থেকে দেখল নিহাল লাইব্রেরির সামনে দাঁড়িয়ে এক মেয়ের সাথে কথা বলছে। মেয়েটা হাসি খুশি ভঙ্গিতে কিছু বলছে আর নিহাল ভদ্রভাবে জবাব দিচ্ছে। হঠাৎ বৃষ্টির বুকটা কেমন কেঁপে উঠল, চোখে অদ্ভুত আগুন ঝলসে উঠল। কে এই মেয়ে? কেন নেহালের সাথে এত আপন হয়ে কথা বলছে? আমি কেন এমন বিরক্ত হচ্ছি? মেয়েটা চলে যেতে বৃষ্টি দ্রুত এগিয়ে গিয়ে নিহালের সামনে দাঁড়ালো। নেহাল, আরে কি হলো? তুমি তুমি অন্য মেয়ের সাথে কথা বলবে না। কেন? আমি কারোর সাথে কথা বলতে তাতে তোমার সমস্যা কেন হবে? কারণ আমি তোমাকে ভালোবাসি। মুহূর্তে চারপাশ যেন থমকে গেল। নিহাল বিস্মিত হয়ে বৃষ্টির দিকে তাকালো। তুমি তুমি আমার মতো গরিব ছেলেকে ভালোবাসো? আমি কিচ্ছু জানি না তুমি গরিব না ধনী, এসব আমার কাছে কোনো ব্যাপার না। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি, ব্যাস। কিছুক্ষণ নীরবতা। নিহালের বুকটা আনন্দে ভরে গেল। সে মুচকি হাসলো, কিন্তু বাইরে কিছু প্রকাশ করলো না। বৃষ্টি, তুমি কি জানো তুমি কি বলছো? খুব ভালো করেই জানি। আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। বৃষ্টি চোখ ফিরিয়ে নিল, গাল লাল হয়ে গেছে, অথচ ভেতরে নিহালের মনে ঝড় বইছে। এতদিন আমি শুধু এটাই চাইতাম, বৃষ্টি তুমি আমাকে ভালোবাসো। আজ আমার সেই স্বপ্ন পূরণ হলো। খুব তাড়াতাড়ি সারপ্রাইজ পাবে তুমি। দুজনে নীরবে পাশাপাশি দাঁড়িয়ে রইল, কিন্তু তাদের চোখেই লেখা ছিল হাজারো অজানা কথা, এক নতুন সম্পর্কের সূচনা। বৃষ্টির চোখে তখন অশ্রু চিকচিক করছে। নিহাল কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে গভীর স্বরে বলে, বৃষ্টি, তুমি কি ভেবেছো তোমার বাবা কি কখনো তার মেয়েকে আমার মতো গরিব ছেলের সাথে বিয়ে দিতে রাজি হবে? আমি জানি বাবা মানবে না, কিন্তু আমি কারো কথা শুনে ভালোবাসিনি। যদি দরকার হয় তোমার জন্য আমি সবকিছু ছেড়ে চলে আসবো। নিহালের বুকটা আনন্দে ভরে গেল। এতদিন যেটা শোনার জন্য সে অপেক্ষা করছিল, আজ সেটা সত্যি হলো। তার চোখে এক ঝলক রহস্যময় আলো ফুটল। বৃষ্টি, তুমি সত্যি অসাধারণ। আজ তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ বানিয়ে দিয়েছো। কারণ তুমি আমার সবকিছু। নেহাল। কিছুক্ষণ দুজনের চোখাচোখি হলো, তারপর হঠাৎ নিহাল কণ্ঠ নামিয়ে বলল, শোনো, তোমার জন্য কাল একটা বিগ সারপ্রাইজ অপেক্ষা করছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? শুধু তোমার জন্য নয়, পুরো ভার্সিটির জন্য। বৃষ্টি হতভম্ব হয়ে তার দিকে তাকালো। কি বলতে চাইছো? এখনো কিছু বলবা না, কাল সব বুঝতে পারবে। বৃষ্টি যতই প্রশ্ন করলো, নিহাল আর কিছু বলল না, শুধু মুচকি হেসে চুপ করে রইল। বৃষ্টির মনে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি এমন সারপ্রাইজ হতে পারে? নেহাল আসলে কি লুকাচ্ছে আমার কাছ থেকে? এভাবেই রহস্যে ভরা এক রাত পার হয়ে গেল। পরের দিন ভোর থেকেই পুরো ক্যাম্পাস অদ্ভুত উত্তেজনা জমতে শুরু করলো। সকালবেলা পুরো ভার্সিটি তখন হইচই করছে। আজ ক্যাম্পাসে নাকি বড় কোনো ঘোষণা হবে। সবাই মাঠে জড়ো হয়েছে। হঠাৎ দূরে শোনা গেল দামি গাড়ির ইঞ্জিনের গর্জন। একসাথে 3-4টা লাক্সারি গাড়ি এসে থামলো ক্যাম্পাসের গেটে। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো সিকিউরিটি টিম, সবাই ব্ল্যাক স্যুটে। কয়েক মুহূর্ত পর একটা ব্র্যান্ডেড ব্লেজার, দামি ঘড়ি, চকচকে জুতো পরে নামলো নিহাল। চারপাশ একেবারে স্তব্ধ। যে ছেলেটাকে গতকাল পর্যন্ত সবাই হাসাহাসি করত, আজ তাকে দেখে চোখ কপালে উঠল সবার। এ কি নিহাল? না না, ও তো গরিব ছেলেটা ছিল। এভাবে অসম্ভব, এ তো একদম ভিন্ন মানুষ। রশিদ স্যার, তানভীর স্যার, যারা প্রতিদিন নিহালকে ছোট করত, এখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তাদের মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। নিহাল মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিল। তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। আপনারা আমাকে এতদিন একজন গরিব তুচ্ছ ছাত্র ভেবেছেন, কিন্তু আজ আমি আমার আসল পরিচয় দিচ্ছি। আমি নিহাল খান, এই দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী, চেয়ারম্যান অফ এনকে গ্রুপ। মুহূর্তেই চারদিকে শোরগোল। কেউ অবিশ্বাসে চোখ বড় করে তাকাচ্ছে, কেউ আবার হা হয়ে আছে। চেয়ারম্যান? আমরা তো ভেবেছিলাম আপনি শুধু এক গরিব ছাত্র। গরিব ধনী হওয়া তেমন বড় ব্যাপার না স্যার, বড় ব্যাপার হলো মানুষ কেমন ব্যবহার করে অন্য মানুষের সাথে। আমি গরিব সেজে এসেছিলাম আপনাদের আসল রূপটা দেখার জন্য। সবাই নিস্তব্ধ। সেই মুহূর্তে বৃষ্টির চোখে জল চলে আসলো। সে মাথা উঁচু করে গর্ব ভরে নিহালের দিকে তাকালো। আমি জানতাম নেহালের ভিতরে কিছু আলাদা আছে, কিন্তু এত বড় সত্যি লুকানো ছিল ভাবতেই পারিনি। ক্যাম্পাসে উপস্থিত সবাই একসাথে করতালিতে ফেটে পড়ল। আজকের দিনটা হয়ে গেল ইতিহাস। গরিব সাজা সেই ছেলেটি আসলে দেশের সবচেয়ে বড় কোটিপতি ব্যবসায়ী।
পুরো ভার্সিটি শোরগোল করছে। দামি গাড়ি, সিকিউরিটি টিম এবং ব্লেজার পরা নিহাল, যাকে সবাই ফকির ছেলেটা ভাবতো, আজ সে যে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হিসেবে হাজির। নিহাল মঞ্চে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে বলল, আপনাদের সকলকে অবাক করতে এসেছি। শুধু তাই নয়, আমি আপনাদের জানাতে চাই ছদ্মবেশ নেওয়ার এক বড় কারণ ছিল বৃষ্টি। চারপাশ হকচকিয়ে, সবাই নিঃশব্দ। বৃষ্টি, প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসেছি। তাই আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি কি সত্যি আমার মতো সাধারণ বস্তির ছেলেকে ভালোবাসো নাকি। বৃষ্টি চমকে উঠল, চোখ বড় হয়ে গিয়েছিল, কিন্তু সাথে তার মুখে অজান্তে হাসি। নেহাল, তুমি আমার জন্য সব ছদ্মবেশ নিয়েছো আর আমি বুঝিনি। এছাড়া তুমি পরীক্ষাতেও পাশ করেছো, তাই আমি আরো নিশ্চিত হলাম যে তোমার চরিত্র সত্যি অসাধারণ। সবাই বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টির গালে লালিমা, চোখে আনন্দের ঝিলিক। সে নিঃশব্দে নিহালের দিকে তাকিয়ে বলল, মনে মনে আনন্দিত, গর্বিত। নিহাল আবার মঞ্চে ফিরে মাইক্রোফোন ধরে ঘোষণা করলো, আরেকটা বড় সিদ্ধান্ত জানাতে চাই। যারা গরিব ছেলের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, রশিদ স্যার, তানভীর স্যার, আপনাদের আমার ভার্সিটিতে আর দেখা যাবে না। আপনাদেরকে সাসপেন্ড করা হলো। পুরো ভার্সিটি স্তব্ধ। চোরা চোরা ফিসফিসে চলছে। বৃষ্টি হতবাক, কিন্তু মুখে গর্বের হাসি। নিহালের দৃঢ়তা, ন্যায়পরায়ণতা এবং নিজের প্রতি নিষ্ঠা সবই আজ তার চোখে আলাদা করে জ্বলে উঠল। আমার ভার্সিটি এমন হবে যেখানে কেউ আর কারোর প্রতি অসভ্য আচরণ করবে না। সবাই সমান হবে, গরিব হোক বা ধনী। আর যারা সত্যিকারে ভালোবাসে তাকে আমি সবসময় পাশে রাখবো। সবাই অবাক। যারা ভাবতে পারত না এ সাধারণ ছেলে এত বড় নীতি এবং শক্তি দেখাতে পারে, আজ সেই দৃশ্য প্রত্যেকের চোখে রেকর্ড হয়ে গেল। বৃষ্টি নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে গেল, নিহালের পাশে এসে মাথা রাখল। নেহাল, আমি সব বুঝতে পেরেছি। তোমার জন্য আমার সবই সহজ, শুধু তোমাকেই চাই। গরিব ধনী কোনো ব্যাপার নেই। নিহাল হেসে বলল, চোখে আনন্দের চুম্বক। আমি জানতাম তুমি সবসময় আমার পাশে থাকবে। ভার্সিটি এখন শুধু রোমাঞ্চ নয়, বরং একটা নতুন যুগের শুরুর সাক্ষী। নিঃশব্দে আবেগের ঝড় বয়ে যাচ্ছে নিহাল এবং বৃষ্টির জন্য, এবং সত্যিকারের ন্যায়ের জন্য। মঞ্চে দাঁড়িয়ে নিশ্ছিদ্র দৃষ্টিতে সবাইকে দেখছে নিহাল। ভার্সিটির সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মচারীরা চমকে তাকিয়ে আছে। আমি চাই সকল গরিব ভাই বোনদের পাশে সবসময় এনকে গ্রুপ থাকবে। আমরা নিশ্চিত করব তাদের পড়াশোনা, ভবিষ্যৎ আর কাজের সুযোগ যেন কোনোভাবেই সীমাবদ্ধ না থাকে। এছাড়া যারা ইচ্ছুক তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। আমাদের প্রতিষ্ঠানে কেউ পিছিয়ে থাকবে না। চারপাশে হুলস্থুল, হাসি, চমক, আনন্দের আবেগ মিলেমিশে বাতাসে ভেসে যাচ্ছে। কেউ কেউ চোখে অশ্রু ধরে রাখতে পারছে না। ওহ, এটা তো অবিশ্বাস্য। নিহাল ভাই, তুমি সত্যি আমাদের জন্য এত করেছ। হ্যাঁ, আমরা সবাই একসাথে এগোবো। কেউ পিছিয়ে থাকলে আমি সেটা মেনে নিব না। সবাই হাততালি দিতে দিতে ভিড়ের মধ্যে আনন্দ মুখর। বৃষ্টি হঠাৎ চোখ বড় করে তাকিয়ে হলো তার গালে লালিমা আর চোখে মুগ্ধতার ঝিলিক। নেহাল, তুমি শুধু ধনী নও, তুমি সত্যি সব সময় অন্যদের পাশে থাকো। এই ভালোবাসা, এই ন্যায়, আমি আরো বেশি তোমাকে ভালোবাসি। বৃষ্টি দৌড়ে গেল, নিহালের পাশে এসে হাত ধরে বলল, তুমি শুধু আমার জন্য নয়, সবার জন্য সত্যিকারের নায়ক। আমি গর্বিত তোমার উপর। আমার পাশে থেকো বৃষ্টি, সব সময়। পুরো ভার্সিটি এখন শুধুই আনন্দ, উদ্দীপনা আর উদারতার উদাহরণ। সবাই আজ বুঝেছে নিহাল শুধু একজন ব্যবসায়ী নয়, একজন সত্যিকারের মানবিক নেতা, যিনি ভালোবাসা, ন্যায় দুটোই সমানভাবে দেয়। মুখে হাসি নিয়ে নিহাল বাড়ির গেট দিয়ে প্রবেশ করল। ভেতরে বাবা মা তাকে দেখে চোখে আনন্দের ঝলক। নিহাল, আমি সত্যি গর্বিত তোমার মতো ছেলে পেয়ে। গরিবদের পাশে দাঁড়ানোর জন্য তোমার সাহস এবং উদারতার জন্য অনেক শুভকামনা। নিশ্ছিদ্র আনন্দে বাবা মার চোখে গর্বের জল। মা হাসতে হাসতে দাঁড়িয়ে নিয়ে হাত দিয়ে নিশ্ছিদ্রভাবে ছেলের কপালে স্পর্শ করল। আমরা সব সময় জানতাম তুমি অন্যদের জন্য দয়া আর ভালোবাসা দেখাবে, কিন্তু আজকের দিনটা সত্যি অসাধারণ। নিহালের চোখে আনন্দের ঝিলিক, হৃদয় মুগ্ধতায় ঢেউয়ে ভরপুর। সে কেবল মাথা নত করে ধন্যবাদ জানালো, কিন্তু মনে মনে অনুভব করলো তার এই ভালোবাসা শুধু বৃষ্টি নয়, সবার জন্য। আজ আমি বুঝেছি শরীর কাজ করার, অন্যদের পাশে দাঁড়ানো সত্যি আনন্দের। বাবা মা একসাথে হেসে হাত ধরে তাকে আলিঙ্গন করলো। সেই মুহূর্তে ঘরটা যেন আনন্দ আর গর্বের আলোয় ভরে গেল। সত্যি আমরা ভাগ্যবান তোমার মতো ছেলে পেয়ে। আমাদের পরিবার তোমার জন্য গর্বিত। দীর্ঘদিনের ভালোবাসা, উত্তেজনা আর অপেক্ষার পর অবশেষে সেই দিন এলো। ভোরের নরম আলোয় বৃষ্টি নিঃশ্বাস ফেলছে, হৃদয় ধরফর করছে। নিশ্ছিদ্র সুন্দর সাজে নিহাল পাশে দাঁড়িয়ে একটুখানি লাজুক হেসে বলল, আজ থেকে তুমি শুধু আমার নয়, আমার সব সুখের কারণ। তুমি আমার জীবনের সবকিছু।
বৃষ্টি চুপচাপ হেসে চোখে জল, সুখ আর আনন্দে চোখ ভিজে গেছে। তারা একে অপরের হাত ধরে ধরে ঘরে গানের সুরে প্রবেশ করলো। রাতে যখন এসেছে বিয়ে সম্পন্ন হয়ে তারা বাসর ঘরে প্রবেশ করলো। ঘরটা সাজানো, ফুলের মালা, মোমবাতি, নরম আলো, প্রতিটি কোণ যেন ভালোবাসায় আলোকিত। নেহাল, আজ আমি সত্যি অনুভব করছি আমরা একসাথে। সব কষ্ট, সব অভিমান, সব প্রতীক্ষা, সব মিলিয়ে আজকের মুহূর্তটাই সবচেয়ে মধুর। নিশ্ছিদ্র হাসি নিয়ে নিহাল তার হাত ধরে বলল, আজ থেকে আমাদের জীবন একসাথে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে সবসময় সুখী রাখবো। তারা ধীরে ধীরে একে অপরের কাছে গিয়ে আলিঙ্গন করল, চোখে চোখ রেখে হৃদয় মিলিয়ে রাতের নিস্তব্ধতায় একে অপরকে স্পর্শ করতে লাগলো। কেবল ভালোবাসা আর বিশ্বাসের ছোঁয়া, ফুল, মোমবাতি, নরম আলো সব মিলিয়ে যেন তাদের ভালোবাসা আরও উজ্জ্বল হয়ে উঠল। নিশ্ছিদ্র হাসি, মৃদু কথোপকথন আর কোমল আদরে রাতটা অদ্ভুত রোমান্টিক ও মধুর হয়ে গেল। নিশ্ছিদ্র আলোয় ঘরটা ম্লান হয়ে গেছে, আর তারা দুজন একে অপরের গা ঘেঁষে বসে আছে। নিহাল ধীরে বৃষ্টির চুল থেকে চোখ সরিয়ে হাত ধরে বলল, তুমি জানো, আজ থেকে শুধু তুমি থাকো আমার পাশে সব সময়। আমি তোমাকে আর কখনো হারাতে চাই না। বৃষ্টি লাজুক হেসে নরম চোখে তাকিয়ে বলল, আমিও তোমাকে সব সময় চাই নেহাল। মুষ্টি হাসি নিয়ে নিহাল বৃষ্টির গালে মৃদু চুম্বন করলো, তারপর ঠোঁটের কোণে হালকা আদর দিয়ে কোল বেঁধে ধরল। বৃষ্টি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল, হৃদয় ভরে প্রেম অনুভব করলো। নিহাল তার হাত বৃষ্টির গায়ে ঘুরিয়ে ধরল, কোমল কিস আর আদরের ছোঁয়া। ঘরটা যেন তাদের ভালোবাসায় ভেসে উঠল। ফুলের মধুর সুগন্ধ আর মোমবাতির আলোতে নিশ্চিদ্র রাত যেন তাদের প্রেমের সাক্ষী হয়ে রইল। তারা একে অপরের চোখে চোখ রেখে হৃদয় মিলিয়ে সমস্ত বিশ্বের বাইরে শুধু নিজেদের মধ্যে হারিয়ে গেল। তো প্রিয় দর্শকরা, আজকের গল্প এখানে শেষ হলো। যারা এতক্ষণ যাবৎ গল্পটি শুনেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর গল্পটি কেমন লাগলো, নেক্সটে কী ধরনের গল্প চান অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু। তাহলে সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।